আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে স্বাগতম আজকে ক্লাসে। সাথে আছে আমি তাসিন আহমেদ জিসান, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগে। আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি মার্কেটিং লেকচার 5 নিয়ে, যেখানে আমরা কথা বলবো উৎপাদন ব্যবস্থাপনা সম্পর্কে। তো চলো দেরি না করে আমরা লেকচারটি শুরু করে ফেলি। ফার্স্ট অফ অল আমরা জানবো উৎপাদন ব্যবস্থাপনা ধারণা বা উৎপাদন ব্যবস্থাপনা কাকে বলে, উৎপাদন ব্যবস্থাপনা কি। উৎপাদন ব্যবস্থাপনা কথাটি উৎপাদন এবং ব্যবস্থাপনা শব্দ দুটির সমন্বয়ে গঠিত হয়েছে, যেটা আমরা এখানে দেখলেই বুঝতে পারি। উৎপাদন ব্যবস্থাপনা হচ্ছে উৎপাদন প্লাস ব্যবস্থাপনা, এই শব্দ দুটির সমন্বয়ে কি হয়েছে, গঠিত হয়েছে। এখানে উৎপাদন বলতে প্রকৃতি থেকে সংগৃহীত কাঁচামালকে আমরা পণ্যে রূপান্তর করাকে বোঝাচ্ছি। অন্যদিকে ব্যবস্থাপনা বলতে আমরা লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থা, নির্দেশনা, প্রেষণা, সম্মানের সাধারণ নিয়ন্ত্রণ সংক্রান্ত যাবতীয় কার্যাবলীকে বোঝাচ্ছি। সো এই দুটো কার্যাবলী একত্রিত রূপেই হচ্ছে আমাদের কি, উৎপাদন ব্যবস্থাপনা। আমরা যদি আরেকবার বিষয়টি দেখি, উৎপাদন ব্যবস্থাপনা, উৎপাদন এবং ব্যবস্থাপনা এই শব্দ দুটি সমন্বয়ে গঠিত হয়েছে আমাদের উৎপাদন ব্যবস্থাপনা। এখানে উৎপাদন কথাটির অর্থ হচ্ছে যে আমরা প্রকৃতি থেকে কোনো একটি কাঁচামাল সংগ্রহ করে সেটাকে পণ্যে রূপান্তরিত করছি, এটা হচ্ছে উৎপাদন। আর হচ্ছে আমাদের হচ্ছে ব্যবস্থাপনা বলতে বোঝানো হয় যে ব্যবসা বলতে লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের পরিকল্পনা, তারপর হচ্ছে সংগঠন, কর্মী সংস্থা, নির্দেশনা, প্রেষণা, সমন্বয় সাধন এবং নিয়ন্ত্রণ সংক্রান্ত কার্যাবলীকে আমরা কি বলছি, ব্যবস্থাপনা বলছি। সো এই দুটি বিষয় মিলিতভাবে তৈরি হয়েছে বা তৈরি করেছে হচ্ছে আমাদের উৎপাদন ব্যবস্থাপনা। আচ্ছা, এখানে এখন আমরা কি দেখছি যে এই আলোচনাটুকু আমরা করলাম যে উৎপাদন বলতে কী বোঝানো হয় এবং ব্যবস্থাপনা বলতে কী বোঝানো। সেখান থেকে আমরা যে বৈশিষ্ট্যগুলো এখানে খুঁজে পাই সেগুলো হচ্ছে এটি ব্যবস্থাপনা বিশেষ শাখা। কোনটি? উৎপাদন ব্যবস্থাপনা। তো উৎপাদন ব্যবস্থাপনা হচ্ছে ব্যবস্থাপনার একটি বিশেষ শাখা। দেন এরূপ ব্যবস্থাপনা কাঁচামালকে কী করে, অর্থাৎ উৎপাদন ব্যবস্থাপনার মাধ্যমে কি হয়, একটা কাঁচামালকে আমরা চূড়ান্ত পণ্যে রূপান্তর করতে পারি। তারপর এটি পণ্যের গুণগত মানটাও কি করে, উন্নত করে, কারণ এর সাথে একটা ব্যবস্থাপনা জড়িত আছে। সঠিক ব্যবস্থাপনার ফলে মানটাও কি করা যাবে, আমাদের সঠিকভাবে উন্নত করা সম্ভব। এরপরে পরিকল্পনা, সংগঠন, নির্দেশনা, সমন্বয়, নিয়ন্ত্রণ সঙ্গত কাজ সম্পন্ন করা হয় উৎপাদন ব্যবস্থাপনার মাধ্যমে। অ্যাট এ গ্লান্স আমরা যদি দেখি কি হচ্ছে এখানে, এটি হচ্ছে একটা উৎপাদন ব্যবস্থাপনা হচ্ছে একটা ব্যবস্থাপনার বিশেষ শাখা। দেন এরূপ ব্যবস্থাপনা কাঁচামালকে চূড়ান্ত পণ্যে রূপান্তর করছে, এটি পণ্যের গুণগত মানটা উন্নত করছে, পাশাপাশি পরিকল্পনা, সংগঠন, নির্দেশনা, প্রেষণা, সমন্বয় এবং নিয়ন্ত্রণ সঙ্গত কাজটাও এখানে কি করা হচ্ছে, সম্পন্ন করা হচ্ছে। ওয়েল ডান। এবার আমরা দেখব হচ্ছে তোমার দ্রব্য। দ্রব্য বলতে কি বোঝানো হয়? ওয়েল ডান। দ্রব্য কি? দ্রব্য হলো দৃশ্যমান বস্তু যা স্পর্শ করা যায় এবং এর আকার আকৃতি, স্বাদ, গন্ধ, ওজন আছে, এর মাধ্যমে মানুষের প্রয়োজন এবং অভাব পূরণ হয়, এটি হচ্ছে আমাদের দ্রব্য। তাই দ্রব্যের সংজ্ঞাটা আমরা এভাবে দেব যে দ্রব্য হলো দৃশ্যমান বস্তু যা স্পর্শ করা যায়, ছোঁয়া যায়, যার আকার আছে, আকৃতি আছে, স্বাদ আছে, গন্ধ আছে, ওজন আছে এবং যার মাধ্যমে মানুষের প্রয়োজন এবং অভাব দুটোই পূরণ হয়, তাকে আমরা বলছি দ্রব্য। তাহলে এই দ্রব্যর যে আমরা সংজ্ঞাটি বললাম, সেখান থেকে দ্রব্য আমরা কিছু বৈশিষ্ট্য এখানে দেখানোর চেষ্টা করেছি। ফার্স্ট অফ অল, দ্রব্য কি করা যায়? দ্রব্য হচ্ছে দেখা যায়, দৃশ্যমান, স্পর্শ করা যায়, স্পর্শনীয়। তারপর হচ্ছে কি, দ্রব্য আলাদা করে আমরা কি করতে পারি, চাইলে শনাক্ত করতে পারি। তারপর দ্রব্যের প্রয়োজন এবং অভাব পূরণের ব্যবহার করা হয়। তাহলে এরপর আমরা বলছি দ্রব্য কেনার আগে মূল্যায়ন করতে পারি, যে এটার মূল্য কোন দোকানে কত, সেটা আমরা যাচাই করে নিতে পারি। তারপর পরিশেষে আমরা একটা কথাই বলতে পারি যে দ্রব্য হলো ওইসব বস্তু যা দৃশ্যমান, বিনিময়যোগ্য এবং অর্থের মূল্যে মূল্যায়ন করা যায়, তাকে আমরা বলছি দ্রব্য। তাহলে দ্রব্যের বৈশিষ্ট্যগুলো হচ্ছে কি, দ্রব্যকে আমরা চাইলে ছুঁতে পারি, আমরা দেখতে পারি, এর আকার আকৃতি নির্ধারণ করতে পারি এবং একে ওজন করতে পারি এবং এটাকে আমরা কি করতে পারি, চাইলে মূল্যায়নও করতে পারি। সো এটাই হচ্ছে আমাদের দ্রব্যের বৈশিষ্ট্য। এবার আসি আমরা পণ্য। পণ্য বলতে কি বোঝানো হয়? পণ্য হচ্ছে ক্রেতাকে আকর্ষণ করে এমন কিছু বাজারে উপস্থাপন করাকেই আমরা কি বলবো, পণ্য। অর্থাৎ যা কিছু ক্রেতাকে আকর্ষণ করবে এবং সেটা যদি আমরা বাজারে উপস্থাপন করি, সেটাকে আমরা কি বলছি, পণ্য বলছি। অন্যভাবে যদি আমরা এক কথায় বলতে যাই, তাহলে আমরা বলবো যে মানুষের প্রয়োজন অথবা অভাব, দ্রব্য বলো পণ্য বলো, দুটাই তো মানুষের অভাব পূরণ করার উদ্দেশ্যে আমরা কি করি, বাজারে উপস্থাপন করি। তো সেজন্য আমরা বলবো যে মানুষের প্রয়োজন অথবা অভাবের সন্তুষ্টি বিধানে সক্ষম এমন যে কোনো কিছু বাজারে বিক্রির জন্য উপস্থাপন করা হলে তাকে আমরা কি বলবো, পণ্য বলবো। তো দ্রব্যের ন্যায় পণ্যের কিছু বৈশিষ্ট্য আছে, যেমন পণ্য হলো ক্রেতার সমস্যার সমাধান,
কেন সমস্যার সমাধান বলছি? ক্রেতার একটা উপযোগজনিত সমস্যা আছে যেটা সমাধান করা যায় কার মাধ্যমে? একটা পণ্যের মাধ্যমে। সেজন্য বলবো পণ্য হচ্ছে ক্রেতার সমস্যার সমাধান। দেন পণ্য দৃশ্যমান অদৃশ্যমান উভয় হতে পারে। পণ্যটাকে আমরা দৃশ্যমানও বোঝাতে পারি, আবার অদৃশ্যমানও সেটা হইতে পারে। ক্রেতার মনোযোগ আকর্ষণ করতে সক্ষম যে কোনো কিছুকে আমরা কি বলছি? পণ্য বলছি। এরপরে যদি আমরা পণ্যের আরও সাধারণ কিছু বৈশিষ্ট্য দেখতে পারি, যে একে আমরা কি করতে পারি না, চাইলে তোমার হচ্ছে ছুঁতে পারি না, ঠিক আছে? সরি, পণ্যকে তো অবশ্যই ছোঁয়া যায়, পণ্যকে ছোঁয়া যায় এরকম কিছু না, বাট বিষয়টা হচ্ছে এরকম যে দ্রব্য এবং পণ্য এই দুটোর মধ্যে একটু আলাদা কিছু ধারণা আছে, যে দ্রব্য এবং পণ্যকে একই। আমরা দ্রব্য বলতে বললাম যে যাকে ছোঁয়া যাবে, ধরা যাবে, ওজন মাপা যাবে, আকারকৃতি করা যাবে এবং যেটার মধ্যে মানুষের অভাব এবং প্রয়োজন কী হবে? পূরণ হবে, সেটাকে বলছে দ্রব্য। ঠিক একইভাবে আমরা পণ্য বলতে বোঝানো হয়েছে এখানে যে ক্রেতার মনোযোগ আকর্ষণ করতে সক্ষম এবং যার দ্বারা মানুষের অভাব বা প্রয়োজন পূরণ হবে এমন কোনো কিছুকে আমরা কি বলবো? পণ্য বলবো। তাহলে এই দুটার মধ্যে আমাদের পার্থক্যটা কি? আমাদের পণ্য দ্রব্যকে একই নাকি আলাদা? এই জিনিসটা আমাদের কি করতে হবে? একটু জানতে হবে। তো চলো আমরা দেখি যে পণ্য এবং দ্রব্যকে একই নাকি আলাদা। আমাদের দেশে পণ্য এবং দ্রব্য নিয়ে এখনও তর্ক বিতর্ক আছে, যেমনটা খরচ এবং ব্যয়ের সম্পর্কে আছে। আমরা খরচও যাকে বলি, ব্যয় তাকেও বলি। প্রকৃতপক্ষে খরচ কিন্তু আলাদা জিনিস, ব্যয় কিন্তু আবার আলাদা জিনিস। ঠিক একইভাবে আমাদের দেশে পণ্য এবং দ্রব্য নিয়ে এখনও বিতর্ক চলছে যে আমরা এই দুটো বিষয়কে এক বলবো নাকি দুটো বিষয়কে আমরা আলাদা করে বলবো। আচ্ছা, সব সন্দেহ এবং বিতর্ক দূর করার লক্ষ্যে দ্রব্য এবং পণ্য সম্পর্কে আমরা কিছু সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করবো। এখানে একটা হচ্ছে সাধারণ অর্থে যদি আমরা দ্রব্য বলতে জানি, সেটা হচ্ছে যে বস্তুগত দ্রব্যকে কি বলা হয়? পণ্য বলে অভিহিত করা হয়। তাহলে দেখো এখানে আমি কী বলছি? সাধারণত বস্তুগত দ্রব্য। বস্তুগত দ্রব্য কি? বস্তু দ্রব্য বলতে বোঝানো হয় যে যার আকার আছে, আকৃতি আছে, তাকে ধরা যাবে, ছোঁয়া যাবে, এগুলো হচ্ছে আমাদের বস্তুগত। অবস্তুগত কি? যার আকার নেই, আকৃতি থেকে ধরা যাবে না, ছোঁয়া যাবে না, এগুলো হচ্ছে আমাদের অবস্তুগত। তাহলে এই বস্তুগত দ্রব্যকে আমরা কি বলছি? পণ্য নামে অভিহিত করছি। কিন্তু অর্থনীতিতে পণ্য শব্দটি একটা বিশেষ অর্থে ব্যবহার করা হয়। সেই বিশেষ অর্থটা কি? যে অর্থশাস্ত্রে সমজাতীয় দ্রব্যকে কি বলা হয়? পণ্য বলা হয়। তাহলে পণ্য বলতে হলে সেটা কি কোন জাতীয় হতে হবে? আমাদের সমজাতীয় হতে হবে। যেমনটা কি? যেমন ডাল হচ্ছে একটি দ্রব্য। ডাল কি? একটি দ্রব্য। কিন্তু সব ডাল কিন্তু আবার একরকম নয়। যেমন এর মধ্যে আছে মুগ ডাল, মসুর ডাল থেকে আলাদা করে আরও অন্যান্য অনেক ধরনের ডাল এখানে আছে। এজন্য মুগ ডাল এবং মসুর ডাল দুটি আলাদা আলাদা কী হিসেবে আমরা গণ্য করব? পণ্য হিসাবে। আর এটার যে রুট সেটা হচ্ছে ডাল, এটা তো ডাল, এটার তো বিভাজন এগুলো যে মসুর ডাল, মুগ ডাল, ঠিক আছে? সেটাকে আমরা কি বলছি? পণ্য বলছি। তাহলে বিষয়টা একটু লক্ষ্য করো, আমরা দ্রব্য এবং পণ্য এই দুটো অতপ্রতভাবে একটা সম্পর্ক আছে, বাট একটু কিন্তু তার ডিফারেন্স, এটাও মাথায় রাখতে হবে। কেমন? যে আমরা বলছি যে বস্তুগত দ্রব্যকেই আমরা পণ্য বলে অভিহিত করছি, যেটা বস্তুগত কি দ্রব্য সেটাকে আমরা পণ্য বলছি, বাট তফাৎটা হচ্ছে অর্থনীতির সাথে। অর্থনীতিতে বলা হয়েছে যে পণ্যের একটা বিশেষ অর্থে ব্যবহৃত হয়, সেই অর্থটা হচ্ছে যে সেখানে পণ্য বলতে হলে সেই দ্রব্যগুলোকে সমজাতীয় হতে হবে। যেমন ডাল, ডাল হচ্ছে একটা দ্রব্য, এর মাঝে সেই ডালগুলো কি কি আছে? তোমার হচ্ছে মসুর ডাল হতে পারে, মুগ ডাল হতে পারে, এগুলো হচ্ছে আমাদের পণ্য। জুতো, জুতো হচ্ছে আমাদের কি? একটা হচ্ছে তোমার দ্রব্য, এটার মধ্যে অ্যাফেক্সের জুতো হতে পারে, স্যান্ডেল হতে পারে, পন্ডস হতে পারে, শু হতে পারে, এগুলো হচ্ছে আমাদের এক একটি পণ্য। তো এই বিষয়টা আমাকে একটু মাথায় রাখতে হবে। তাহলে আমরা এখন কি বলবো? দ্রব্য এবং পণ্য কি একই নাকি আলাদা? অবশ্যই আলাদা, ঠিক আছে? আমাদের দেশে যদিও এটাকে আলাদা করা হয় না, তবে অন্যান্য দেশে এটাকে কিন্তু আলাদা করে হিসাব করা হয়। আচ্ছা, এবার আসি আমরা দেখব পণ্যের শ্রেণী বিভাগ। আচ্ছা, পণ্য বলতে কি বোঝানো হয়? পণ্য বলতে বোঝানো হয় যে যেটা ক্রেতার মনোযোগ আকর্ষণ করে এবং অভাব এবং পূরণে সক্ষম, এবং সেটাকে যদি বাজারে উপস্থাপন করা হয় তাহলে সেটাকে আমরা কি বলছি? পণ্য বলছি। তো পণ্য কত প্রকার? নর্মালি যদি প্রশ্ন করা হয় যে পণ্য কত প্রকার, পণ্য হচ্ছে বেসিক্যালি দুই প্রকার। একটা হচ্ছে আমাদের ভোগ্যপণ্য, একটা হচ্ছে শিল্পপণ্য। তো চলো এবার আমরা দেখে নেই যে ভোগ্যপণ্য কাকে বলে, শিল্পপণ্য কাকে বলে। তাহলে আমরা কি করলাম যে পণ্য শ্রেণী বিভাগে কিন্তু পণ্য হচ্ছে কত প্রকার? পণ্য হচ্ছে আমাদের দুই প্রকার। নাম্বার 1 আমাদের হচ্ছে ভোগ্যপণ্য, অ্যান্ড নাম্বার 2 হচ্ছে আমাদের শিল্পপণ্য। ভোগ্যপণ্য হচ্ছে ওইসব পণ্যকে বোঝায় যেগুলো ক্রেতারা নিজেদের ব্যক্তিগত বা পারিবারিক ভোগের জন্য কিনে থাকে। তাহলে ভোগ্যপণ্য বলতে বোঝানো হয় ওইসব পণ্যকে যেগুলো ক্রেতারা কী করে? নিজের ব্যক্তিগত বা পারিবারিক ভোগের জন্য ক্রয় করে থাকে। অপরদিকে শিল্পপণ্য বলতে বোঝানো হয় যে উৎপাদন বা পুনঃপ্রক্রিয়াকরণের জন্য যেসব পণ্য ব্যবহার করা হয় তাকে কি বলা হয়? শিল্পপণ্য বলা হয়। আচ্ছা, এই দুটোর মাঝে তফাৎটা হচ্ছে এরকম যে ভোগ্যপণ্য যদি বলি সেটা যারা ক্রয় করে, যে ক্রেতারা ক্রয় করার পর তারা সেটার উপযোগ একদমই নিঃশেষ করে ফেলে দেয়। বাট
শিল্প পণ্যের ক্রেতারা যারা আছে তারা পণ্যটা ক্রয় করে হয় সেটা কাঁচামাল হিসেবে কোনো একটা পণ্য উৎপাদন করার ক্ষেত্রে ব্যবহার করার জন্য, অথবা সেটাকে পুনঃপ্রক্রিয়াজাত করতে বলা হয়, অথবা সেটাকে পণ্য হিসেবে বিক্রয় করে তারা মুনাফা অর্জনের চেষ্টা চালায়। তো এটা একটা পার্থক্য দেখতে পেলাম যে ভোক্তারা কী করে, যারা ভোগ্যপণ্য ক্রেতা তারা পণ্য উপযুক্ত নিঃশেষ করে, যারা শিল্প পণ্য ক্রেতা তারা পণ্য উপযুক্ত নিঃশেষ না করে সেটাকে হয় অন্য একটি পণ্য উৎপাদনের কাঁচামাল হিসেবে ব্যবহার করে, না হলেও কী করে তোমার হচ্ছে ওটা পণ্য হিসেবে বিক্রি করে মুনাফা অর্জন করার প্রয়াস চালায়। তারপর আমরা যদি দেখি যে ভোগ্যপণ্যের ক্ষেত্রে বাজার বিস্তৃতি, আবার শিল্পপণ্যের ক্ষেত্রে বাজার বিস্তৃতি। সো ভোগ্যপণ্যের বাজারটা অনেক বড়, শিল্পপণ্যের বাজারটা অনেক ছোট। ভোগ্যপণ্যের যে পণ্যের মূল্যগুলো আছে সেগুলো অনেক কম, শিল্পপণ্যের যে মূল্য সেগুলো অনেক বেশি। ভোগ্যপণ্য মানুষ অল্প অল্প করে ক্রয় করে এবং শিল্পপণ্যের যে ক্রেতারা তারা অনেক বেশি করে একবার তারা ক্রয় করে থাকে। ভোগ্যপণ্যের যারা ক্রয় করে তারা হচ্ছে বিভিন্ন স্থান থেকে ক্রয় করে বাড়ির আশেপাশে থেকে তারা কী করতে পারে, তাদের প্রয়োজনীয় জিনিসগুলো তারা ক্রয় করতে পারে, কিন্তু শিল্পপণ্য ক্রেতা তাদের নিজের স্থান থেকে সে পণ্যগুলোকে কী করতে হয়, ক্রয় করতে হয়। সো এই জন্য আমরা এগুলোকে কি বলতে পারি, এর বৈশিষ্ট্য বলতে পারি। সো আমরা কি কি দেখলাম তাহলে, পণ্যকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে, শিল্পপণ্য এবং হচ্ছে তোমার হচ্ছে ভোগ্যপণ্য। ভোগ্যপণ্য কাকে বলে সেটাও দেখে ফেলেছি, শিল্পপণ্য কাকে বলে সেটাও দেখে ফেলেছি, এবং এদের মধ্যে যে বেসিক যে আমার ফিচারগুলো আছে, বৈশিষ্ট্যগুলো আছে, সেগুলো আমরা কি করেছি, ডান করেছি। এবার আসি আমরা এর বিস্তারিত আলোচনা হচ্ছে যে ভোগ্যপণ্য সম্পর্কে। আমরা প্রথমত চিন্তা করব পণ্যকে দুই ভাগে বিভক্ত করা যায়, একটা হচ্ছে ভোগ্যপণ্য, একটা হচ্ছে শিল্পপণ্য। দেন ভোগ্যপণ্যকে আবার 4টি ভাগে বিভক্ত করা যায়, একটা হচ্ছে আমাদের সুবিধাজনক পণ্য, একটা হচ্ছে আমাদের শপিং পণ্য, একটি হচ্ছে আমাদের বিশিষ্ট পণ্য, একটি হচ্ছে আমাদের অযাচিত পণ্য। তাহলে ভোগ্যপণ্যকে কয়টি ভাগে বিভক্ত করা যায়, 4টি ভাগে। নাম্বার 1 সুবিধাজনক পণ্য, নাম্বার 1 শপিং পণ্য, বা এটাকে আমরা বিপণন পণ্য নামে অভিহিত করতে পারি, শপিং পণ্য অথবা বিপণন পণ্য। নাম্বার 3 এটাকে বলবো বিশিষ্ট পণ্য, নাম্বার 4 বলবো হচ্ছে অযাচিত পণ্য। এরপরে দেখো এই যে সুবিধা পণ্য আছে, এই সুবিধা পণ্যকে আবার আমরা চাইলে 4টি ভাগে বিভক্ত করতে পারি। কি কি, একটি হচ্ছে প্রধান পণ্য, অথবা এটির অপর নাম হচ্ছে আমাদের আবশ্যক পণ্য, প্রধান পণ্য অথবা হচ্ছে আমাদের কি পণ্য, আবশ্যক পণ্য। দেন আমরা বলবো লোভনীয় পণ্য, জরুরি পণ্য অথবা গৃহে সরবরাহকৃত পণ্য। কি বলছি আমরা, গৃহে সরবরাহকৃত পণ্য। একটু লক্ষ্য করো তাহলে কি করলাম, সুবিধা পণ্যকে আমরা আবার 4টি ভাগে বিভক্ত করেছি, একটি হচ্ছে প্রধান পণ্য অথবা আবশ্যক পণ্য, একটি হচ্ছে লোভনীয় পণ্য, আর একটি হচ্ছে জরুরি পণ্য, এবং অপরটি হচ্ছে আমাদের গৃহে সরবরাহকৃত পণ্য। এরপরে আসি আমরা শপিং পণ্যতে, বা এর অপর নাম বলেছিলাম কি, বিপণন। তাহলে শপিং পণ্য অথবা বিপণন, ওকে। আচ্ছা, এই শপিং পণ্যকে আবার আমরা চাইলে দুটি ভাগে বিভক্ত করতে পারি, একটি হচ্ছে ফ্যাশন বা শৌখিন পণ্য, অপরটি হচ্ছে আমাদের সেবা পণ্য। বিশিষ্ট পণ্য কোনো শ্রেণী বিভাগ নাই। লাস্ট অন অযাচিত পণ্যকে দুটি ভাগে বিভক্ত করা যায়, একটা হচ্ছে নতুন অযাচিত পণ্য, একটা হচ্ছে আমাদের নিয়মিত অযাচিত পণ্য। তাহলে অ্যাট এ গ্লান্স যদি আমরা ভোগ্যপণ্যের বিষয়টা দেখতে যাই, যে ভোগ্যপণ্যকে আমরা নর্মালি 4টি ভাগে কি করতে পারি, বিভক্ত করতে পারি, সুবিধাজনক পণ্য, তারপর শপিং পণ্য, তারপর হচ্ছে আমাদের বিশিষ্ট পণ্য এবং হচ্ছে অযাচিত পণ্য। এই সুবিধা পণ্যকে আবার আমরা 4টি ভাগে বিভক্ত করলাম, প্রধান বা আবশ্যক পণ্য, লোভনীয় পণ্য, জরুরি পণ্য, গৃহে সর্বকৃত পণ্য। শপিং পণ্যকে আমরা 2 ভাগে বিভক্ত করেছি, ফ্যাশন বা শৌখিন পণ্য, আর দ্বিতীয় নম্বর হচ্ছে সেবা পণ্য। বিশিষ্ট পণ্য কোনো শ্রেণী বিভাগ নেই। অযাচিত পণ্যকে 2 ভাগে বিভক্ত করেছি, একটা নিয়মিত, একটা হচ্ছে অনিয়মিত। এই তো, এবার চলো এর বিস্তারিত আলোচনা আমরা করে ফেলি। এবার সুবিধা পণ্য বলতে আসলে কি বোঝানো হয়, ওয়েল ডান। সুবিধা পণ্য হচ্ছে যেসব পণ্য ভোক্তারা অপেক্ষাকৃত কম সময় ব্যয় করে কাছের কোনো স্থান থেকে সহজে এবং তাৎক্ষণিকভাবে কিনতে পারে, তাকে আমরা কি বলছি, সুবিধা পণ্য বলছি। ভোক্তারা এই জাতীয় পণ্য অল্প পরিমাণে নিয়মিতভাবে তারা কী করে থাকে, ক্রয় করে থাকে। যেমন চাল হতে পারে, ডাল হতে পারে, তেল হতে পারে, পেঁয়াজ হতে পারে, লবণ হতে পারে, চানাচুর হতে পারে, বিস্কুট হতে পারে, ব্রেড হতে পারে, টুথপেস্ট হতে পারে এবং সাবান হতে পারে। যেগুলো তারা কাছের কোনো স্থান থেকে খুব সহজে পেয়ে যায়, সেগুলোকে আমরা কি বলছি, সুবিধা পণ্য বলছি। এই সুবিধা পণ্যের যে বৈশিষ্ট্যগুলো আমরা দেখতে পারি সেটা হচ্ছে, ফার্স্ট অফ অল, সুবিধা পণ্য ক্রেতারা নিয়মিতভাবে ঘন ঘন কিনে থাকে। সুবিধা পণ্য ক্রেতারা কী করে, নিয়মিতভাবে ঘন ঘন ক্রয় করে। দ্বিতীয় নম্বর বলছি আমরা, এই জাতীয় পণ্য কেনার জন্য ক্রেতাদের তেমন সময় ব্যয় করতে হয় না, কারণ তারা কাছেই পেয়ে যায়, ঘরের কাছেই পেয়ে যায়। 3 নম্বর হচ্ছে, সুবিধা পণ্য একত্রিত মূল্য সাধারণত কী হয়, কম হয়ে থাকে। তারপর আমরা বলতে পারি যে এই জাতীয় পণ্য ক্রেতারা তাদের আশেপাশে যে কোনো স্থান বা দোকান থেকে কী করে থাকে, ক্রয় করে থাকে। তো এই বিষয়গুলো হচ্ছে আমাদের সুবিধা পণ্যের বৈশিষ্ট্যের মধ্যে যাচ্ছে।
এবার সুবিধা পণ্যকে যে আবার 4টি ভাগে বিভক্ত করা যায় সেই 4টি ভাগ নিয়ে আমরা এবার আলোচনা করব। 4টি ভাগ কি ছিল? প্রথমটা ছিল আমাদের প্রধান বা আবশ্যক পণ্য। সেই প্রধান বা আবশ্যক পণ্য বলতে কি বোঝানো হয়? মানুষের দৈনন্দিন জীবনে যে পণ্যগুলো অপরিহার্য হিসেবে বিবেচিত হয় তাদেরকে প্রধান পণ্য বলে। অর্থাৎ যে পণ্যগুলো ছাড়া মানুষের দৈনন্দিন কার্যক্রম চালনা করা অনেকটাই অসম্ভব হয়ে পড়ে সেই পণ্যগুলিকে আমরা বলবো প্রধান পণ্য অথবা আবশ্যক পণ্য। যেমন কি হতে পারে? চাল হতে পারে, ডাল হতে পারে, তেল হতে পারে, লবণ হতে পারে। তুমি একটু চিন্তা করো, এই 4টা জিনিসের কথা যদি চিন্তা করি আমি, চাল, ডাল, তেল, লবণ, এগুলো ছাড়া একটা মানুষ কখনোই কি করতে পারে? তাদের স্বাভাবিক জীবনটা নির্বাহ করতে পারে না। কারণ প্রতিদিন তোমাকে কিছু না কিছু খেতে হয়। বিশেষ করে তাদের মধ্যে প্রধান খাবার যদি বলি ভাত খেতে হলে তোমাকে কি লাগবে? চাল লাগবে। যদি তরকারি হিসেবে তুমি ডাল খেতে চাও, ডাল লাগবে। অবশ্যই রান্না করতে তেল লাগবে, লবণ লাগবে। তারপরে সাবান, চিনি, আটা, ময়দা ইত্যাদি হচ্ছে আমাদের আছে। এগুলোকে আমরা বলছি কি? প্রধান বা আবশ্যক পণ্য, যেগুলো মানুষের দৈনন্দিন জীবন পরিচালনা করার ক্ষেত্রে আবশ্যক লাগবেই, যেগুলো ছাড়া হবে না, সেগুলোকে আমরা বলছি প্রধান পণ্য অথবা আবশ্যক পণ্য। এবার এসে আমরা লোভনীয় পণ্য। লোভনীয় পণ্য বলতে কি বোঝানো হয়? যেসব পণ্য দেখা মাত্রই ক্রেতারা কোনো প্রকার পরিকল্পনা ছাড়া আবেগের বশবর্তী হয়ে ক্রয় করে তাকে আমরা বলছি লোভনীয় পণ্য। তাহলে এই ধরনের পণ্যের ক্রেতারা কি? যে তারা কোনো পূর্ব পরিকল্পনা ছাড়াই কি করে? পণ্যটি ক্রয় করে লোভের বশবর্তী হয়ে। যেমন সেটা হতে পারে আইসক্রিম হতে পারে, চুইংগাম হতে পারে, আচার হতে পারে, চটপটি। হ্যাঁ, তোমার গার্লফ্রেন্ড যদি থেকে থাকে তাহলে দেখবা চটপটি মানেই তার কাছে অনেক কিছু। তোমার থেকেও চটপটি তার কাছে কি? অনেক ইম্পর্টেন্ট। সো এটা তার জন্য অবশ্যই একটা লোভনীয় পণ্য। এরপরে চটপটি, ফুচকা, তারপর হচ্ছে তোমার বেলুন আছে, বাচ্চাদের জন্য খেলনা আছে, বাদাম আছে ইত্যাদি। এছাড়াও কিন্তু আমাদের তোমার এই যে খাবারের আইটেমগুলো ছাড়াও কিন্তু আমাদের কি থাকতে পারে? লোভনীয় পণ্য থাকতে পারে। যারা বই পোকা মানুষ তাদের জন্য কি হতে পারে? আমার ম্যাগাজিন একটা কি হতে পারে? লোভনীয় পণ্য হতে পারে। ম্যাগাজিন, খবরের কাগজ, ম্যাগাজিন, এগুলো কি হতে পারে? একটা লোভনীয় পণ্য তাদের কাছে হতে পারে। এরপরে আমরা কি দেখবো হচ্ছে জরুরি পণ্য। 3 নম্বর ধাপ। জরুরি পণ্য বলতে বোঝানো হয় যে অতি আবশ্যকীয় এবং আকস্মিক পরিস্থিতি মোকাবিলার জন্য যেসব পণ্য ক্রেতারা তাৎক্ষণিকভাবে কেনে বা ক্রয় করে তাকে আমরা বলছি জরুরি পণ্য। যেমন কি হতে পারে? বৃষ্টি এসেছে, তোমার কি দরকার? এখন বাইরে যেতে হবে, তার জন্য ছাতা দরকার। ছাতা হচ্ছে এই সময় তোমার জন্য একটা জরুরি পণ্য। তুমি ধরো ঢাকা থেকে কক্সবাজার বা সীতাকুণ্ডের উদ্দেশ্যে রওনা হয়েছো, প্রতিমধ্যে তোমার গাড়ির একটা পার্টস নষ্ট হয়ে গেছে, সেই পার্টসটা তোমার জন্য একটা কি? তোমার জরুরি পণ্য। তোমার অসুস্থ, তোমাকে খুব ইমিডিয়েটলি কোথায় নিয়ে যেতে হবে? হসপিটালে নিয়ে যেতে হবে, তার জন্য একটা অ্যাম্বুলেন্স দরকার, সেটা তোমার জন্য জরুরি পণ্য। তোমার অসুস্থতা রয়েছে, তোমার একটা মেডিসিন দরকার, সেই মেডিসিনটা তোমার জন্য একটা কি? তোমার জরুরি পণ্য। সো এগুলোকে আমরা বলছি জরুরি পণ্য, যেগুলো হঠাৎ অথবা আকস্মিক একটা পরিস্থিতির মোকাবেলায় আমরা কিনে থাকি, তার আগে কখনোই আমরা ক্রয় করার চিন্তাও করি না। ঠিক আছে, এবার আমরা দেখবো সেটা হচ্ছে আমাদের গৃহের সর্বকৃত পণ্য। যেসব পণ্য ভোক্তাদের ঘরে ঘরে পৌঁছে দেওয়া, সেগুলোকে নর্মালি বলা হয় গৃহের সর্বকৃত পণ্য। যেমন আমরা কি করি যে যদি আমরা দেখি যে কিছু গ্রাম অঞ্চলে একটা ছিল সংস্কৃতি যে দুধওয়ালা, যদি এটা করি, সে দুধওয়ালাটা কী করে? যে বাড়িতে গোয়ালা যাদেরকে আমরা বলি, তারা কিন্তু বাড়িতে কিন্তু কী করা হয়? যে যতটুকু দুধ নিতে পারে, নেওয়ার তার চাহিদা আছে, সেটুকু তাদেরকে তারা পৌঁছে দিয়ে যায় বাড়িতে। সো ইদানিংও কি দেখা যায় যে অনেক পাড়া বা মহল্লার মধ্য দিয়ে তারা অনেক সবজি বিক্রেতা কী করে? ভ্যান নিয়ে যায়, মানে ডাকে যে হচ্ছে সবজি নেবেন নাকি, এরকম নেবেন নাকি। সো তখন যার প্রয়োজন তাকে ভ্যানকে তারা ডাকে যে না, আমার এরকম সবজি লাগবে, আপনি আমাকে এটা দেন। সো তারা কিন্তু সেটা তাদেরকে সরবরাহ করে দিচ্ছে। সো এই ধরনের বিষয়গুলোকে আমরা কি বলছি? গৃহ সর্বকৃত পণ্য বলছি। তাহলে আমরা এই যে পণ্যের যে ভোগ্য পণ্য যে আমরা 4টি ভাগে বিভক্ত করেছি, তার যে প্রথম ভাগ ছিল সুবিধা পণ্য, সেই সুবিধা পণ্যের যে 4টি ভাগ আবার ছিল প্রধান পণ্য বা আবশ্যক পণ্য, লোভনীয় পণ্য, জরুরি পণ্য বা হচ্ছে গৃহ সর্বকৃত পণ্য। এই বিষয়গুলো আমরা আসলে আশা করছি যে তোমরা ক্লিয়ার হয়েছ, এটা নিয়ে তোমাদের কোনো ঝামেলা থাকার কথা না। এরপরে যেটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে 2 নাম্বার যে ধাপ, সেটা হচ্ছে শপিং পণ্য। শপিং পণ্য বলতে আসলে কি বুঝি, সেটাকে আমাদের প্রথমত জানা দরকার। উল্টা যে ভোগ্যপণ্য ক্রেতারা পূর্ব পরিকল্পনা অনুযায়ী অনেক সময় নিয়ে বিভিন্ন দোকান ঘুরে বিভিন্ন বৈশিষ্ট্য তুলনা করে কেনে, তাদেরকে আমরা কি বলি? শপিং পণ্য বলি। আবার বলা হচ্ছে যে ভোগ্যপণ্য ক্রেতারা পূর্ব পরিকল্পনা অনুযায়ী অনেক সময় নিয়ে বিভিন্ন দোকান ঘুরে ঘুরে কি করে, আবার বিভিন্ন বৈশিষ্ট্য এবং মান যাচাই তুলনা করে সে পণ্য ক্রয় করে, তাকে আমরা বলছি শপিং পণ্য। এই জাতীয় পণ্য সাধারণত ঘন ঘন কিনতে হয় না, বরং বিভিন্ন উৎসব বা আয়োজন উপলক্ষে কেনা হয়। এগুলো একক মূল্য তুলনা করবে অনেকটা বেশি। যেমন পোশাক পরিচ্ছদ, গাড়ি, টেলিভিশন,
ফ্রিজ, অলংকার, ওয়াশিং মেশিন ইত্যাদি হতে পারে আমাদের জন্য একটা শপিং পণ্য। তাহলে শপিং পণ্যের ক্ষেত্রে যে বিষয়গুলো আমরা এখানে দেখতে পারি সেটা হচ্ছে প্রথমত শপিং পণ্য কেনার ক্ষেত্রে আগে থেকে কি করা হয়, একটা পূর্ব পরিকল্পনা আমাদের করতে হয়। এই জাতীয় পণ্য আমরা ঘন ঘন ক্রয় করে থাকি না, ক্রেতারা শপিং পণ্য কিনতে বেশি সময় ব্যয় করে। তারপর আমরা বলতে পারি যে শপিং পণ্যের মূল্যটা তুলনামূলকভাবে অনেক বেশি। সো এই হচ্ছে আমাদের শপিং পণ্যের বেসিক কনসেপ্ট। এবার আসো, শপিং পণ্যকে আমরা আবার কয়টি ভাগে বিভক্ত করতে পারি? আমরা দুইটি ভাগে বিভক্ত করতে পারি। একটা হচ্ছে আমাদের ফ্যাশন বা শৌখিন পণ্য, একটা হচ্ছে আমাদের তোমার সেবা পণ্য। তো ফ্যাশন বা শৌখিন পণ্য বলতে আসলে কী বোঝানো হয়? ফ্যাশন বা শৌখিন পণ্য হচ্ছে যে যুগের সাথে অথবা সময়ের সাথে তাল মেলানোর জন্য যে পণ্যগুলো ক্রয় করা হয় সেগুলোকে আমরা বলছি ফ্যাশন বা শৌখিন পণ্য। তোমরা যদি একটু চিন্তা করো যে কিছুদিন আগেও আমাদের দেশে এক ট্রেন্ড ছিল যে তোমার স্টার জলসার কথা যদি বলি, সেইখানে পাখি ড্রেস, কিরণ মালা ড্রেস, ঝিলিক ড্রেস, সো এগুলো হচ্ছে কি আমাদের দেশে এটা ইন্ডিয়ান একটা সংস্কৃতি। সেই সংস্কৃতি কিন্তু আমাদের বাংলাদেশে এসেছিলো এবং বাংলাদেশের যে মেয়েরা আছে তারা কিন্তু হুমড়ি খেয়ে পড়ে গিয়েছিল সেই জিনিসগুলো ক্রয় করার জন্য। সো এইটাই হচ্ছে আমাদের কি ফ্যাশন বা শৌখিন, অর্থাৎ সময়ের সাথে তাল মেলানোর জন্য আমরা এই পণ্যগুলো ক্রয় করি। এছাড়াও হতে পারে তোমার আসবাবপত্র হতে পারে, গহনা হতে পারে, ঘড়ি হতে পারে, টাই হতে পারে, যেটা এই জেনারেশনে চলছে যে আসবাবপত্র সেটা আমার লাগবে, যে টাইটা এই জেনারেশনে চলছে সেটা আমার লাগবে, যেটা ঘড়িটা আমার এই জেনারেশনে সবার হাতে হাতে আছে সেইটা আমার লাগবে। সো এইটাকে আমরা বলছি শৌখিন বা সেবা পণ্য, যেটা সময়ের সাথে তাল মেলানোর জন্য আমরা কী করে থাকি, ক্রয় করে থাকি। এরপর হচ্ছে দ্বিতীয় নাম্বার, যেটা হচ্ছে সেবা পণ্য। সেবা পণ্য বলতে বোঝানো হয় যে যেসব পণ্যের স্থায়িত্বটা অনেক বেশি এবং যার কার্যকারিতা ঠিক রাখার জন্য মাঝে মাঝে আমার সার্ভিসিংয়ের প্রয়োজন হয়, তাকে আমরা কি বলছি, সেবা পণ্য বলছি। যেমন কি হতে পারে, আমার কম্পিউটার হতে পারে, আমার টেলিভিশন হতে পারে, আমার ফ্রিজ হতে পারে, আমার ওয়াশিং মেশিন হতে পারে। তো এগুলোকে আমরা নর্মালি কী বলছি, সেবা পণ্য বলছি। তাহলে শপিং পণ্যকে কী বলা হয়, যে যেগুলো পূর্ব পরিকল্পনা অনুযায়ী তারা অনেক সময় নিয়ে কী করে ক্রয় করে, তাদেরকে সেই ক্রয়কৃত পণ্যকে বলা শপিং পণ্য। এই শপিং পণ্যকে দুটি ভাগে বিভক্ত করলাম আমরা। একটা হচ্ছে ফ্যাশন বা শপিং পণ্য, যেটা সময়ের সাথে বা যুগের সাথে তাল মেলানোর জন্য ক্রয় করা হয়। একটা সেবা পণ্য, যেটার স্থায়িত্ব অনেক বেশি এবং যেটা কার্যকারিতা ঠিক করার জন্য তোমার সার্ভিসিংয়ের প্রয়োজন হয় মাঝে মাঝে, সেটাকে বলছে সেবা পণ্য। এই বিষয়গুলো আমরা এখানে আলোচনা করলাম। আশা করছি তোমরা শপিং পণ্যের যে শ্রেণীবিভাগ সেটা নিয়ে তোমাদের কোনো সমস্যা থাকবে না। আচ্ছা, এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে বিশিষ্ট পণ্য। এটা কোনো শ্রেণীবিভাগ নেই, তবে বিশিষ্ট পণ্যের একটু কিছু আলোচনা আমাদের দরকার। সেটা হচ্ছে বিশেষ পণ্য বলতে কী বোঝা বা বিশেষ পণ্যটা কী? আচ্ছা, বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন, আকর্ষণীয় এবং উন্নত প্রযুক্তি নির্ভর পণ্যকে এক কথায় আমরা বলি বিশিষ্ট বা বিশেষ পণ্য হিসেবে বিবেচনা করি। ভিন্নভাবে বলা যায় যে যেসব পণ্যকে আমরা খুব সহজে অন্য পণ্য থেকে আলাদা করতে পারি এবং এর একত্রিত মূল্য বেশি হওয়া সত্ত্বেও মানুষ তা ক্রয় করার আগ্রহ বোধ করে, সেসব পণ্যকে আমরা বলছি বিশিষ্ট বা বিশেষ পণ্য। আমি আবার বলছি যে যেসব পণ্যকে খুব সহজে আমরা অন্য পণ্য থেকে আলাদা করতে পারবো এবং যার একক প্রতি যে মূল্যটা সেটা অন্য পণ্য থেকে বেশি হওয়া সত্ত্বেও আমরা কি ক্রেতারা ক্রয় করার জন্য আগ্রহ প্রকাশ করে, সেগুলিকে আমরা কি বলছি, তোমার হচ্ছে বিশিষ্ট পণ্য বলছি। যেমন কি হতে পারে, যেমন হতে পারে ল্যাপটপ, যেটা মূল্য অনেক বেশি, তারপর মানুষ এটা ক্রয় করার আগ্রহ প্রকাশ করে। তারপর ওয়ান ম্যান শো পারফিউম হতে পারে, এটা ক্রয় মূল্যটা অনেক বেশি, তারপর মানুষ কি এটা ক্রয় করার জন্য কী করে, আগ্রহ প্রকাশ করে। BMW, এটার কি ক্রয় মূল্যটা অনেক বেশি, তারপর মানুষ এটা ক্রয় করার জন্য আগ্রহ প্রকাশ করে। সো এর যে বৈশিষ্ট্যগুলো সেটা হচ্ছে বিশিষ্ট পণ্যগুলো অবশ্যই ব্র্যান্ড ইমেজ সম্পন্ন হয়ে থাকে। তো ব্র্যান্ড ইমেজ যে পণ্য নেই সেটা কখনো বিশেষ পণ্য হতে পারে না বা বিশিষ্ট পণ্য হতে পারে না। বিশিষ্ট পণ্য হলো বিশেষ এবং আলাদা বৈশিষ্ট্য সম্পন্ন পণ্য, যেটা আর কারণে সহজে আমরা অন্য পণ্য থেকে এটা আলাদা করতে পারি। এটা হচ্ছে তার একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য। তারপর এই যেহেতু পণ্য কিনে তারা বিশেষভাবে চেষ্টা করতে রাজি থাকে, অর্থাৎ তারা বিশেষভাবে আগ্রহ প্রকাশ করে এই পণ্যটি ক্রয় করতে এবং এই পণ্য অবশ্যই উন্নত প্রযুক্তি নির্ভর হয়ে থাকে এবং যার মূল্যটা অবশ্যই অন্যান্য পণ্য থেকে কয়েক গুণ পরিমাণে কি হতে পারে, বেশি হতে পারে। সো নর্মালি এই হচ্ছে আমাদের তোমার বিশিষ্ট পণ্যের কনসেপ্ট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে লাস্ট ভোগ্য পণ্যের যে শ্রেণীবিভাগ, সেটা হচ্ছে অযাচিত পণ্য। অযাচিত পণ্য বলতে বোঝানো হয় যেসব পণ্য সম্পর্কে ক্রেতাদের ধারণা থাকে না অথবা যেসব পণ্যকে তারা দেখেনি বা দেখলেও কেনার কথা শোনেনি, সেসব পণ্যকে আমরা বলছি তোমার অযাচিত পণ্য। যেমন বিশ্বকোষ, জীবন বীমা, কবরস্থান প্রভৃতি হচ্ছে আমাদের জন্য একটা অযাচিত পণ্য। এই জাতীয় পণ্য বিপণনের ক্ষেত্রে ব্যক্তিক বিক্রয় প্রক্রিয়ায় ক্রেতাকে পণ্য কিনতে আগ্রহী করে তোলা হয়। তাহলে এইটা তোমাদের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট যে অযাচিত পণ্য বিক্রয়ের জন্য কোনটা বিষয়ের উপর জোর দিতে হয়, সেটা হচ্ছে ব্যক্তিক বিক্রয় প্রক্রিয়া। এই ব্যক্তিক বিক্রয় প্রক্রিয়ার প্রতি যদি যে বা উৎপাদনকারী প্রতিষ্ঠান জোর দিতে পারবে, তার পক্ষে সম্ভব হবে এই অযাচিত পণ্যগুলো সেল করার।
আচ্ছা, এই অযাচিত পণ্য যে আমরা বললাম যে যেগুলো সম্পর্কে বাজারে আসছে মানুষ এটা জানে তারপর কিনে না, সেটা কি বলছে অযাচিত পণ্য। তার বৈশিষ্ট্যগুলো কি হতে পারে? যে অযাচিত পণ্য সম্পর্কে তাদের আগের কোনো ধারণা থাকে না, বা থাকলেও তারা ক্রয়ের কোনো আগ্রহ প্রকাশ করে না। ভোক্তারা এসব পণ্য সম্পর্কে জানলেও কিন্তু আগ্রহ প্রকাশ করে না, এবং হচ্ছে এই জাতীয় পণ্য কিনতে ক্রেতারা তেমন কোনো পূর্ব পরিকল্পনা করে না। যেমন যদি আমি বলি দাফনের কাপড়, তো আমার একটা মানুষ সে কি জানতে পারবে, পূর্ব করতে পারবে যে আমি ওই দিন মরবো, ঠিক ওই জন্য আমাকে আজকের দিন একটা দাফনের কাপড় কিনতে হবে? না, আমি কিন্তু এটা বলতে পারবো না। তো আলটিমেটলি যেদিন তুমি মারা যাবা, বা যে ব্যক্তিটা যেদিন মারা যাবে তৎক্ষণাৎ কিন্তু সেই পণ্যটা তাকে দাফনের জন্য প্রয়োজন হবে, তখনই আমরা সেটা শুধুমাত্র ক্রয়ের আগ্রহ প্রকাশ করবো। তারা কি কখনো করবো না? তারা কি কখনোই করবো না। সেজন্য বলা হয়েছে যে এর কোনো পূর্ব পরিকল্পনা থাকে না, এটা তোমার জরুরি পণ্যের মধ্যে হঠাৎ করে প্রয়োজন হয়ে যায়। ওকে, এবার আমরা দেখবো হচ্ছে এটাকে আবার যে দুটি ভাগে বিভক্ত করা যায়, একটি হচ্ছে নিয়মিত অযাচিত পণ্য, একটি হচ্ছে নতুন অযাচিত পণ্য। তো এখানে প্রথমে আমরা দেখছি নতুন অযাচিত পণ্য, যে পণ্য বা ধারণা বাজারে একেবারেই নতুন হিসেবে উপস্থাপিত হয়েছে, সে সম্পর্কে সম্ভাব্য ক্রেতা তেমন কিছুই জানে না, এরূপ নতুন পণ্য বা ধারণাকে আমরা বলছি অযাচিত পণ্য। যেমন কি হতে পারে? দিক নির্দেশনা দিতে পারে এমন গাড়ি, কথা বলতে পারে এমন কম্পিউটার, এগুলো বাজারে এসেছে, মানুষ জানে না, কেনেও না, এটা হচ্ছে আমার নতুন অযাচিত পণ্য। নিয়মিতটা কি তাহলে? যেসব পণ্য অনেকদিন যাবৎ বাজারে বিদ্যমান অথচ সেসব পণ্য সম্পর্কে তারা তেমন জানে না, বা জানলেও পণ্যটি কিনতে কোনো আগ্রহ প্রকাশ করে না, এরূপ পণ্যকে আমরা বলছি নিয়মিত অযাচিত পণ্য। যেমন জীবন বীমা পলিসি হতে পারে, বসন্তের টিকা হতে পারে, সাইক্লোপিডিয়া হতে পারে, বা জ্ঞানকোষ ইত্যাদি আমাদের কি হতে পারে? নিয়মিত অযাচিত পণ্যের উদাহরণ হতে পারে। সো আশা করছি ভোগ্য পণ্যের যে 4টি শ্রেণীবিভাগ, তাদের যে আবার আলাদা আলাদা পার্টিকুলার সাবটাইটেল বা শ্রেণীবিভাগ যেটাই বলি না কেন, সেটা যে ছিল সেটা তোমরা ক্লিয়ার হয়েছ। সো আমি অ্যাট এ গ্লান্স ভোগ্য পণ্যের বিষয়টা আরেকবার একটু বলে দিচ্ছি সর্বশেষ, যে ভোগ্য পণ্যকে আমরা নর্মালি পণ্যকে দুই ভাগে বিভক্ত করি, একটা হচ্ছে ভোগ্য পণ্য, একটা হচ্ছে শিল্প পণ্য। সেই ভোগ্য পণ্যকে আবার আমরা 4টি ভাগে শ্রেণীবিভাগ করেছিলাম। একটা হচ্ছে আমাদের আবশ্যক পণ্য ছিল, একটা হচ্ছে আমাদের কী পণ্য ছিল, তোমার হচ্ছে আবশ্যিক পণ্য বা সুবিধা পণ্য যেটাকে বলে সুবিধা পণ্য ছিল, দেন ছিল তোমাদের হচ্ছে শপিং পণ্য বা বিপণন পণ্য, তারপরে ছিল আমাদের হচ্ছে বিশিষ্ট পণ্য এবং হচ্ছে অযাচিত পণ্য। এই সুবিধা পণ্যকে 4টি ভাগে বিভক্ত করেছিলাম আমরা, প্রধান বা আবশ্যক পণ্য, জরুরি পণ্য, লোভনীয় পণ্য, এবং হচ্ছে লাস্ট হচ্ছে গৃহের সর্বকৃত পণ্য। তারপরে শপিং পণ্যকে 2 ভাগে বিভক্ত করেছিলাম, ফ্যাশন বা শৌখিন পণ্য এবং হচ্ছে আমাদের সেবা পণ্য। বিশিষ্ট পণ্যের কোনো শ্রেণীবিভাগ ছিল না, এবং হচ্ছে অযাচিত পণ্যকে 2 ভাগে বিভক্ত করেছিলাম, নতুন একটা নিয়মিত একটা। এই হচ্ছে আমাদের ভোগ্য পণ্য। এবার দেখা যাক শিল্প পণ্য সম্পর্কিত আলোচনা। তো শিল্প পণ্যকে কয়টি ভাগে বিভক্ত করা যায়? হ্যাঁ, শিল্প পণ্যকে আমরা 3টি ভাগে কি করতে পারি? বিভক্ত করতে পারি। ভাগ 3টি কি কি? একটি হচ্ছে আমাদের মালামাল এবং খুচরা যন্ত্রাংশ, মূলধন জাতীয় পণ্য, সরবরাহ এবং সেবা সমূহ। এই মালামাল বা খুচরা যন্ত্রাংশকে আবার 2টি ভাগে বিভক্ত করা যায়, একটা কাঁচামাল, একটা হচ্ছে প্রস্তুতকৃত মালামাল। দেন এই কাঁচামালকে আবার 2টি ভাগে বিভক্ত করা যায়, কৃষিজাত পণ্য, প্রকৃতিজাত পণ্য। প্রস্তুতকৃত মালামালকে আবার 2 ভাগে বিভক্ত করতে পারি, মালামাল উৎপাদন, খুচরা যন্ত্রাংশ উৎপাদন। এরপরে আসে মূলধন জাতীয়তে, এটাকে 2 ভাগে বিভক্ত করা যায়, স্থাপনা, আনুষঙ্গিক, গৃহ সরবরাহকৃত, 2 ভাবে সরবরাহকৃত, ব্যবসা সেবা। তাহলে একটু চিন্তা করো, এই যে আমরা প্রথমে জাস্ট মাথায় রাখবো যে আমাদের শিল্প পণ্যকে 3 ভাগে বিভক্ত করা যায়, বাকি যা কিছু আছে এখান থেকে শুরু করে টোটাল যা কিছু আছে সবই কত প্রকার করে? সবই 2 প্রকার করে, সোজা হিসাব, সবই 2 প্রকার, এর বাইরে কিছুই নেই। হয়ে গেল। আচ্ছা, এখন কথা হচ্ছে আমাদের এই শিল্প পণ্যের যে শ্রেণীবিভাগগুলো আছে, এখান থেকে কি আমাদের প্রশ্ন হয়? অবশ্যই হয়। তোমরা মনে রাখবে এই অধ্যায়ের মূল ফোকাসিং পয়েন্টই হচ্ছে আমাদের পণ্যের শ্রেণীবিভাগ, ভোগ্য পণ্য, শিল্প পণ্য। ঠিক আছে, এইখান থেকেই মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এটা, এখান থেকে তোমাকে কোশ্চেন করে, এই অধ্যায় থেকে যদি তারা প্রশ্ন করার চিন্তা করে, এই টপিকগুলোর বাইরে তারা কোনো প্রশ্ন করার চিন্তাও করতে পারে না, এখান থেকে করতেই হবে তাকে। ঠিক আছে, তো এই পয়েন্টগুলো অবশ্যই তোমাকে খুব সুন্দর করে গোছানো সহকারে মাথায় নিয়ে রাখতে হবে। তাহলে চলো আমরা আলোচনা করছি। শিল্প পণ্যকে দেখলাম 3টি ভাগে বিভক্ত করা যায়, মালামাল ও খুচরা যন্ত্রাংশ, দেন হচ্ছে মূলধন জাতীয় পণ্য, সরবরাহ এবং সেবা সমূহ। আচ্ছা, এবার আসি আমরা এই যে মালামাল ও খুচরা যন্ত্রাংশ, এটা নিয়ে আমরা কথা বলবো। মালামাল ও খুচরা যন্ত্রাংশ কি? মালামাল ও খুচরা যন্ত্রাংশ ওই জাতীয় পণ্য যা সম্পূর্ণভাবে উৎপাদিত পণ্যে প্রবেশ করে। তার মানে কি, যে মালামাল এবং খুচরা যন্ত্রাংশ যেটা আছে সেটা এমন একটি পণ্য যেটা তুমি চূড়ান্ত পণ্যের মধ্যে পেয়ে যাবা, বা যেটা ছাড়া তুমি চূড়ান্ত পণ্যটা কী করতে পারবা না, তৈরি করতে পারবে না। সেজন্যই বলা হয় যা সম্পূর্ণভাবে উৎপাদিত পণ্যের মধ্যেই কী করে? প্রবেশ করে। যেমন কি তুলা হতে পারে, সুতা হতে পারে, ময়দা হতে পারে। যেমন তুমি যদি বলো বা তোমাকে যদি উদাহরণ দেওয়া হয়, তুমি হচ্ছে সকালে কী খাও? রাস্তায়
রুটি খাও নর্মালি, তো এই রুটির উপাদান কি? ময়দা। সেটি কার মধ্যে অন্তর্ভুক্ত? রুটির মধ্যে অন্তর্ভুক্ত। তারপর সুতা, তুলা, সুতার মধ্যে কি অন্তর্ভুক্ত আছে? তুলা অন্তর্ভুক্ত আছে। কাপড়ের মধ্যে কি অন্তর্ভুক্ত আছে? সুতা অন্তর্ভুক্ত আছে। সো এই জন্য বলা হয় যে এই খুচরা বা মালামাল যে যন্ত্রাংশগুলো আছে, এই জাতীয় পণ্য যা সম্পূর্ণভাবে কার মধ্যে প্রবেশ করে? উৎপাদিত পণ্যের মধ্যে প্রবেশ করে। এরপরে আসো, এটাকে আবার দুই ভাগে বিভক্ত করলাম আমরা। একটা হচ্ছে কাঁচামাল, আর একটা হচ্ছে আমাদের কি ছিল? কাঁচামাল ছিল এবং ছিল আমাদের তোমার হচ্ছে প্রস্তুতকৃত মালামাল। তো প্রথমে আমরা কথা বলবো কাঁচামাল নিয়ে। কাঁচামাল কি? যে প্রথমবারের মতো উৎপাদনে ব্যবহৃত হচ্ছে এমন পণ্যকে আমরা বলবো কাঁচামাল। শুধুমাত্র প্রথমবারের মতো, আগে কখনো ব্যবহার করা হয়নি, এই প্রথমবারের মতো ব্যবহার করা হচ্ছে, সেটাকে আমরা বলবো তোমার হচ্ছে কাঁচামাল। কাঁচামালকে আবার আমরা দুইটি ভাগে বিভক্ত করতে পারি। একটা হচ্ছে কৃষিজাত পণ্য, একটা হচ্ছে প্রাকৃতিকজাত পণ্য। কৃষিজাত পণ্য হচ্ছে যেসব পণ্য কৃষিক্ষেত্র থেকে উৎপাদিত হয়, তাকে এক কথায় আমরা কৃষিজাত পণ্য বলি। সেগুলো কী হতে পারে? ধান হতে পারে, পাট হতে পারে, গম হতে পারে, যব হতে পারে, তুলা হতে পারে, আখ হতে পারে, ইত্যাদি হচ্ছে আমাদের কৃষিজাত পণ্য। প্রাকৃতিক পণ্য হচ্ছে যেসব পণ্য প্রকৃতি থেকে আমাদের পাওয়া যায়, তাকে আমরা কি বলি? প্রাকৃতিক পণ্য বলি। যেমন কী কী হতে পারে? তেল হতে পারে, গ্যাস হতে পারে, কয়লা হতে পারে, বনজ বিভিন্ন সম্পদ হতে পারে। এগুলো হচ্ছে আমাদের প্রাকৃতিক সম্পদের মধ্যে যায়। তাহলে আমরা দেখলাম যে মালামাল খুচরা যন্ত্রাংশকে আমরা যে বিভক্ত করলাম দুই ভাগে, তার প্রথম ভাগটা ছিল কাঁচামাল। এই কাঁচামালকে আবার কি করা যায়? দুটি ভাগে বিভক্ত করা যায়, একটা কৃষিজাত, একটা হচ্ছে প্রাকৃতিক। এবার আমরা দেখব দ্বিতীয় ধাপ। দ্বিতীয়টা হচ্ছে আমাদের প্রস্তুতকৃত মালামাল এবং খুচরা যন্ত্রাংশ। এটা বলতে কি বোঝানো হয়? এগুলো হলো ওই যেহেতু শিল্পপণ্য যেগুলোর কিছু কিছু উৎপাদনকে পুনঃপ্রক্রিয়াকরণ করা হয়, আবার কিছু কিছু উপাদানকে একেবারে অপরিবর্তিত অবস্থায় রাখা হয়। তাহলে প্রস্তুতকৃত মালামাল যেটা, সেটাকে একেবারে অপরিবর্তিত অবস্থায় রাখা হয়। খুচরা যন্ত্রাংশ যেটা, সেটাকে কী করা হয়? কিছু আমরা পুনঃপ্রক্রিয়াকরণ করার জন্য রেখে দেই। আচ্ছা, এখানকার মধ্যে একটু তফাৎ দেখো। আমরা এক কথায় বলছি প্রস্তুতকৃত মালামাল এবং হচ্ছে খুচরা যন্ত্রাংশ, এবং আমরা এর বিস্তারিততে বললাম যে এগুলো হলো ওই জাতীয় শিল্পপণ্য যেগুলো কিছু কিছু উপাদানকে পুনঃপ্রক্রিয়াকরণ করা হয়, আবার কিছু কিছু উপাদানকে একেবারেও অপরিবর্তিত রাখা হয়। কোন উপাদানকে আমরা পুনঃপ্রক্রিয়াকরণ করি? আমরা এই খুচরা যন্ত্রাংশকে পুনঃপ্রক্রিয়াকরণের জন্য রেখে দেই, আর প্রস্তুতকৃত যে মালামালটা আছে সেটাকে একেবারে আমরা অপরিবর্তিত অবস্থায় রেখে দেই। মূলত এই জাতীয় পণ্য চূড়ান্ত পণ্যের অংশ হিসেবে বিবেচিত হবে। এটা চূড়ান্ত পণ্যের অবশ্যই একটা অংশ, কারণ তুমি মালামাল বা খুচরা যন্ত্র ছাড়া কখনোই চূড়ান্ত পণ্য তৈরি করতে পারবে না। সেজন্য বলতেই হবে তোমাকে এটি চূড়ান্ত পণ্যের অংশ হিসেবে কী করা হয়? বিবেচিত করা হয়। আচ্ছা, যেমন কি কি হতে পারে দেখো, কাপড় তৈরি করার জন্য সুতা হতে পারে, তারপর তোমার হচ্ছে এটা গাড়ির জন্য হতে পারে, ব্যাটারি হতে পারে। এগুলো হচ্ছে কি পণ্যকে আবার আমরা বলতে পারি হচ্ছে তোমার প্রস্তুত মালামাল ও খুচরা যন্ত্রাংশ। তো ঠিক আছে, এবার আসো এই প্রস্তুত মালামাল এবং খুচরা যন্ত্রাংশ আবার আমরা কয়টি ভাগে বিভক্ত করতে পারি? দুইটি ভাগে বিভক্ত করতে পারি। কি কি? প্রথমটা আমরা যদি আলোচনা করি সেটা হচ্ছে প্রস্তুতকৃত মালামাল উপাদান। কি ছিল? প্রস্তুতকৃত মালামাল উপাদান। কাঁচামাল প্রক্রিয়াজাত করার পর যে পণ্য উৎপাদিত হয় তা ভোগ না করে যদি আমরা অন্য কোনো শিল্পে পুনরায় প্রক্রিয়াকরণের কাজে ব্যবহার করি, সেটাকে আমরা কি বলছি? তোমার মালামাল, প্রস্তুতকৃত মালামাল উপাদান বলি। ঠিক আছে, তাহলে কনসেপ্টটা বোঝার চেষ্টা করো। প্রস্তুতকৃত মালামাল উপাদান বলতে বোঝানো হয় যে কাঁচামাল প্রক্রিয়াজাত করার পর যে পণ্য উৎপাদিত হয় তাকে আমরা বলছি প্রস্তুতকৃত মালামাল উপাদান। কিন্তু সেই পণ্যটা আলটিমেটলি ভোগের জন্য কি করা হয় না, ব্যবহার করা না করে আমরা কি করি? অন্য একটা উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠানের কাঁচামাল হিসেবে সেটাকে ব্যবহার করছি। সেটাই হচ্ছে আমাদের প্রস্তুতকৃত মালামাল উপাদান। যেমন যদি আমরা বলি এখানে গম থেকে আটা, আটা থেকে রুটি, তুলা থেকে সুতা, সুতা থেকে কাপড়। এখানে গম, এখানে তুলা। এই গম এবং তুলা হচ্ছে, গম এবং তুলা যদি বলি সেটা হচ্ছে আমাদের কাঁচামাল। আটা এবং সুতা এটা হচ্ছে আমাদের প্রস্তুতকৃত কাঁচামাল। তাহলে গম থেকে আটা, তুলা থেকে সুতা, এটা কি কৃত কাঁচামাল? প্রস্তুত কাঁচামাল। এবং এরপরে যে রুটি এবং কাপড় যেটা, সেটা হচ্ছে আমাদের চূড়ান্ত পণ্য। চূড়ান্ত পণ্য। তাহলে দেখো এই যে গম, এটা তো কাঁচামাল, এটা থেকে যখন আমরা প্রস্তুতকৃত মালামালে পৌঁছালাম আটা বা সুতাতে, এটা আমরা আলটিমেটলি ভোগের জন্য ব্যবহার না করে অন্য একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানে আবার সেটা কাঁচামাল হিসেবে, রুটির কাঁচামাল আটা, কাপড়ের কাঁচামাল সুতা, সেটাকে আমরা বলছি তোমার হচ্ছে কি? প্রস্তুতকৃত কাঁচামাল। ঠিক আছে, এবার আসো দ্বিতীয় নাম্বার হচ্ছে খুচরা যন্ত্রাংশ উপাদান। তো খুচরা যন্ত্রাংশ উপাদান বলতে কি বোঝানো হয়? যেসব পণ্যকে কোনো ধরনের পুনরায় প্রক্রিয়াকরণ ছাড়াই অথবা সামান্য প্রক্রিয়াকরণের মাধ্যমে চূড়ান্ত পণ্য অন্তর্ভুক্ত করা হয়, সেসব পণ্যকে আমরা বলছি খুচরা যন্ত্রাংশ। আমি আবার বলছি, যেসব পণ্যকে কোনো ধরনের পুনঃপ্রক্রিয়াকরণ ছাড়াই অথবা সামান্য সময় বা পার্থক্যভেদে অথবা সামান্য পুনঃপ্রক্রিয়াকরণের মাধ্যমে চূড়ান্ত পণ্য অন্তর্ভুক্ত করা হয়, তাকে বলছি হচ্ছে আমরা খুচরা যন্ত্রাংশ উপাদান।
যেমন কি হতে পারে, কম্পিউটারের ক্ষেত্রে যদি বলি তাহলে কম্পিউটারের ক্ষেত্রে হার্ড ডিস্ক হতে পারে, ফ্লপি ডিস্ক হতে পারে, মনিটর হতে পারে। এগুলো হচ্ছে আমাদের খুচরা যন্ত্রাংশের উৎপাদনের আওতার মধ্যে অন্তর্ভুক্ত হয়। সো আশা করছি এই বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। বিষয়টা কিন্তু অনেক সহজ, অনেক ইজি, জাস্ট একটু বুঝে আমাকে মাথায় রাখতে হবে। এবার আসি 2 নম্বর পয়েন্ট, মূলধন জাতীয় পণ্য। মূলধন জাতীয় পণ্য বলতে কি বোঝানো হয়? মূলধন জাতীয় পণ্য বলতে ওইসব পণ্যকে বোঝায় যেগুলোর মাধ্যমে মূল উৎপাদন কাজ পরিচালনা করা যায়। তাহলে মূল উৎপাদন কাজ কোন পণ্যের মাধ্যমে পরিচালনা করা হয়? মূলধন জাতীয় পণ্যের মাধ্যমে পরিচালনা করা হয়। এই জাতীয় পণ্যের একভূত মূল্য অনেক বেশি এবং অনেক দিন পর্যন্ত ব্যবহার করা যায়। মূলধন জাতীয় পণ্যগুলো সাধারণত ভারী হয়ে থাকে, এমনকি এগুলোর বাজার অংশ সীমিত হয়। কোম্পানিগুলো ব্যাপক প্রসারমূলক পদক্ষেপ নেওয়ার মাধ্যমে তাদের এরূপ পণ্য বিক্রির চেষ্টা চালায়। মূলধন জাতীয় পণ্যকে আবার নিম্নোক্ত ভাগে কী করা যায়? ভাগ করা যায় 2 ভাগে, একটা হচ্ছে স্থাপনা, একটা হচ্ছে আমার আনুষঙ্গিক যন্ত্রপাতি। এবার আসি স্থাপনা, আনুষঙ্গিক যন্ত্রপাতি। স্থাপনা বলতে কী বোঝানো হয়? যেসব পণ্য অনেক দিন যাবৎ ব্যবহার করা যায়, আকারে বড়, একক প্রতি মূল্যটাও বেশি, কিন্তু চূড়ান্ত পণ্যের অংশ নয়, সেগুলোকে বলছি আমরা স্থাপনা। আমি আবার বলছি, যেসব পণ্য অনেকদিন ব্যবহার করা যায়, আকারে বড়, একক প্রতি মূল্য বেশি, কিন্তু চূড়ান্ত পণ্যের অংশ নয়, সেগুলিকে আমরা কি বলছি? স্থাপনা বলছি। যেমন লিফট হতে পারে, জেনারেটর হতে পারে, ইঞ্জিন হতে পারে ইত্যাদি। আনুষঙ্গিক হচ্ছে যেসব পণ্য চূড়ান্ত পণ্যের অংশ নয়, এটাও কিন্তু চূড়ান্ত পণ্যের অংশ নয়, কিন্তু পণ্যের উৎপাদন কাজে বিশেষভাবে সহায়তার জন্য ব্যবহার করা হয়, সেগুলোকে বলছি আমরা আনুষঙ্গিক যন্ত্রপাতি। যেমন কম্পিউটার হতে পারে, টেলিফোন হতে পারে, ফ্যাক্স হতে পারে, লাইট হতে পারে, মেশিন হতে পারে, ডায়নামো হতে পারে। এগুলো হচ্ছে আমাদের কি তোমার আনুষঙ্গিক যন্ত্রপাতি, বা কাটিং মেশিন হতে পারে। সো আশা করছি বিষয়গুলো তোমরা বুঝতে পেরেছো যে মূলধন জাতীয় পণ্য বলতে কী বোঝানো হয় এবং তার শ্রেণী বিভাগগুলো কত প্রকার, 2 প্রকার, স্থাপনা, আনুষঙ্গিক যন্ত্রপাতি, সেগুলো বলতে আবার কী বোঝানো হয়। সো এবার আমরা লাস্ট পার্টে যাবো, সেটা হচ্ছে সরবরাহ ও সেবা সমূহ। সরবরাহ সেবা সমূহ বলতে কী বোঝানো হয় এটা আগে জানি। যেসব পণ্য চূড়ান্ত পণ্য অংশ না হয়েও শিল্প প্রতিষ্ঠানের বিভিন্ন কাজ তথা ভারী যন্ত্রপাতিকে কার্যকর রাখতে ব্যবহার করা হয়, তাকে সরবরাহ ও সেবা বলে। যেমন লুব্রিকেন্টস, পেন্সিল, ফটোকপি মেশিনের কালি, মেরামত ইত্যাদি উৎপাদন কাজকে সচল রাখতে সহায়তা করে। আমরা যদি একটু লক্ষ্য করি, লুব্রিকেন্ট যে কোনো কাজকে পিচ্ছিল করে, ঠিক আছে। একটা যদি জায়গায় কোনো মানে সমস্যা হয়, যেমন আমরা যদি গাড়ির ক্ষেত্রে যদি চিন্তা করি, এখানে একটা বেয়ারিং আছে, সেটা মাঝে মাঝে অচল হয়ে পড়ে বা জ্যাম লেগে থাকে, সেখানে যদি আমরা একটা লুব্রিকেন্ট দেই তাহলে সেটা কিন্তু আবার সচল হয়। এটা কী করছে? সহায়তা হিসেবে কাজ করছে। পেন্সিল, যারা অঙ্কন করে তাদের জন্য পেন্সিল সহায়তাকারী। তারপরে ফটোকপি মেশিনের কালি, যারা মেশিন দ্বারা ফটোকপি, তাদের জন্য কালিটা হচ্ছে একটা তোমার হচ্ছে সেবা। তারপর হচ্ছে মেরামত ইত্যাদি উৎপাদন কাজকে সচল রাখতে সহায়তা করে। সরবরাহ ও সেবা সাধারণত নিম্ন 2 ভাগে বিভক্ত করা যায়। একটি হচ্ছে আমাদের শুধুমাত্র সরবরাহ, একটি হচ্ছে ব্যবসায় সেবা। আচ্ছা, তাহলে এই সরবরাহ এবং সেবাকে আমরা কয়টি ভাগে বিভক্ত করলাম? 2 ভাগে, একটা সরবরাহ, একটা হচ্ছে ব্যবসায় সেবা। তো এখানে সরবরাহ হচ্ছে যেসব পণ্য শিল্প প্রতিষ্ঠানের প্রতিদিনের কাজকে গতিশীল করতে সহায়তা করে, তাকে বলছে সরবরাহ। আমরা এখানে লক্ষ্য করি, এখানে বলা হয়েছে যে গতিশীল করতে, প্রতিদিনের কাজকে কী করবে? গতিশীল করতে সহায়তা করবে, সেটা হচ্ছে আমাদের সরবরাহ। যেমন কি হতে পারে? কাগজ হতে পারে, কাগজ শিল্পের ক্ষেত্রে পেন্সিল হতে পারে, লাইট হতে পারে, রং হতে পারে, লুব্রিকেন্ট হতে পারে ইত্যাদি। উল্লেখ্য যে সরবরাহ চূড়ান্ত পণ্য অংশে না হলেও পণ্যের উৎপাদন কাজকে সহায়তা বা সচল রাখতে সহায়তা করে, যেটা আমরা সব সময় দেখছি যে এগুলো কখনোই কি মূলধনের ক্ষেত্রে দেখলাম যারা চূড়ান্ত পণ্য অংশ নয়, কিন্তু শুধুমাত্র উৎপাদন কাজে সহায়তা করছে। তো এখানেও কি করছে? যে উৎপাদন কাজে সচল রাখতে কী করছে? এগুলো সহায়তা করছে। ব্যবসা সেবা তাহলে কি? ব্যবসা সেবা হচ্ছে, ব্যবসায় সেবা বলতে রক্ষণাবেক্ষণ এবং পরামর্শমূলক সেবাকে বোঝায়। তাহলে ব্যবসা সেবা বলতে কি বোঝানো হয়? রক্ষণাবেক্ষণ এবং হচ্ছে পরামর্শমূলক সেবা, উভয় সমন্বয়ে গঠিত হয় আমাদের ব্যবসায় সেবা। ক্রেতা সাধারণের আস্থা অর্জন এবং সুনাম সৃষ্টির লক্ষ্যে উৎপাদনকারী বা মধ্যস্থকারী বিভিন্ন ধরনের সেবা বা পরামর্শ দিয়ে থাকে। যেমন টেলিভিশন বা ফ্রিজ মেরামতের সুবিধা দেওয়া, প্রতিষ্ঠানের আসবাবপত্র পরিষ্কার করার সুবিধা দেওয়া, মানে বিভিন্ন ধরনের তারা কী করবে? সেবামূলক আর কি কাজ করবে পরামর্শের মাধ্যমে, সেটাকে আমরা বলছি ব্যবসায় সেবা। সো এই হচ্ছে আমাদের শিল্পপণ্যের শ্রেণীবিভাগ। তাহলে আমরা জানলাম ভোগ্যপণ্যের শ্রেণীবিভাগ, শিল্পপণ্যের শ্রেণীবিভাগ, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের এই অধ্যায়ের জন্য। তাহলে আমরা এখানে একটু দাগাই নেব যে এই টপিকগুলো আমাকে কখনো এই অধ্যায় থেকে মিস করা যাবে না। এই অধ্যায় মিস মানে তোমার সব মিস, ঠিক আছে? টপিকগুলো খুব সুন্দরভাবে বুঝতে হবে। তো এবার আসি সেবার ধারণার ক্ষেত্রে। সেবা বলতে কী বোঝানো হয়?
সেবা হচ্ছে অদৃশ্যমান, যা দেখা যায় না, এমনকি স্পর্শ করা যায় না, কিন্তু এর মাধ্যমে মানুষের প্রয়োজন এবং অভাব পূর্ণ হয়ে থাকে। আশ্চর্য না বিষয়টা? হ্যাঁ, অবশ্যই আশ্চর্যজনক, বাট অনেক মজাদার, ইন্টারেস্টিং। যে দেখো, সেবা অদৃশ্যমান, যাকে আমরা কি করতে পারছি না, দেখতে পারছি না, ছুঁতে পারছি না, আকার আকৃতি করতে পারছি না, যার ওজন পরিমাপ করতে পারছি না, তবে এর দ্বারা মানুষের কোনো না কোনো একটা অভাব পূর্ণ হচ্ছে। এটাকে আমরা কি বলছি? সেবা বলছি। এরপরে আসো যে মানুষের প্রয়োজনীয় অভাব পূর্ণ এমন কাজকে উপকারী সেবা বলা হয়। ঠিক আছে, যেমন কি হতে পারে? চিকিৎসা সেবা হতে পারে, আবাসন সেবা হতে পারে, শিক্ষা সেবা হতে পারে, পরিবহন সেবা হতে পারে, ইত্যাদি হচ্ছে আমাদের সেবার মধ্যে পড়ে। সেবার যে বৈশিষ্ট্যগুলো আমরা লক্ষ্য করতে পারি সেগুলো হচ্ছে সেবা অস্পর্শনীয়, একে কি করা যায় না? স্পর্শ করা যায় না। সেবা হচ্ছে অনুভব করার একটা বিষয়, একে স্পর্শ করা যায় না, দেখাও যায় না, বাট এটাকে কি করা যায়? অনুভব করা যায়। দেখো, তুমি যে এই যে চিকিৎসকের কাছ থেকে সেবা নিচ্ছ, এটাকে তুমি দেখতে পাচ্ছ না, বাট এটাকে তুমি কি করতে পারছো? অনুভব করতে পারছো। ঠিক এরকম সেবা জনগণের প্রয়োজনের অভাব পূরণ করতে পারে, এর মাধ্যমে মানুষ সুবিধা বা সন্তুষ্টিও কি করতে পারে? অর্জন করতে পারে। সেবার মালিকানা হস্তান্তর করা যায় না, কারণ আমরা জানি যে মালিক এবং সেবাদানকারী বা হচ্ছে সেবাদানকারী এবং সেবা দুজনের মধ্যে একটা অবিচ্ছেদ্য সম্পর্ক আছে। কখন তাদের কি করা যায় না? আলাদা করা যায় না। যেহেতু আলাদা করতে পারছে না, সেটা কি নয়? হস্তান্তরযোগ্য নয়। সেবা মানবিক অথবা যান্ত্রিক প্রচেষ্টার সাথে জড়িত। তাহলে সেবা কার কার সাথে জড়িত? আমাদের মানবিক অথবা যান্ত্রিক প্রচেষ্টার সাথে হচ্ছে সেবাটা আমাদের জড়িত আছে। সো আশা করছি সেবার প্রাথমিক কনসেপ্টটা তোমরা ক্লিয়ার হয়েছ। এবারে আমরা আসবো সেবার বৈশিষ্ট্যতে। সো সেবার বৈশিষ্ট্য কয়টি? নর্মালি সেবার বৈশিষ্ট্য হচ্ছে আমাদের 4টি। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে আমাদের সেবার ক্ষেত্রে দেখা যায় অদৃশ্যমানতা বা অস্পর্শনীয়তা। সেবার অন্যতম বৈশিষ্ট্য হলো অদৃশ্যমানতা বা অস্পর্শনীয়তা, অর্থাৎ কেনার পূর্বে তা দেখা যায় না, অনুভব করা যায় না, এমনকি এর স্বাদ, গন্ধ কিছুই নেওয়া যায় না, আকার আকৃতি ওজন কিছুই করা যায় না। সেজন্য আমরা এটা কি বলছি? সেবার একটা বৈশিষ্ট্য বলছি, তো অদৃশ্যমানতা বা অস্পর্শনীয়তা। ঠিক আছে, এরপরে আসি, সেটা হচ্ছে অবিচ্ছিন্নতা। অবিচ্ছিন্নতা বলতে বোঝানো হয় যে সেবা এবং সেবা দাতা যে আছে তাদের সম্পর্কে কখনো আমরা আলাদা করতে পারবো না। এমন করতে পারবো না যে আমি জাস্ট সেবাটুকু ক্রয় করে আমি নিয়ে চলে গেলাম, পরবর্তী আমার সময় মতো আমি কাজে লাগলাম, এমনটা না। সেবা যেখানে, সেবা দানকারীকেও সেখানে থাকতে হবে। যেখানে সেবা দানকারী, সেখানে অবশ্যই সেবার একটা উপযোগ সৃষ্টি করার অপশন থাকছে। তো তাদেরকে কখনোই আমরা কি করতে পারবো না? সেপারেট করতে পারছি না। এই জন্য বলা হয় সেবার বৈশিষ্ট্য হচ্ছে একটা অবিচ্ছিন্নতা। দেন সেবার বৈশিষ্ট্য হচ্ছে পরিবর্তনশীলতা বা বৈসাদৃশ্যতা। এটা কি? এইটা হচ্ছে, তুমি যদি একটু একটা উদাহরণের মাধ্যমে বিষয়টা বুঝে আমরা, ধরো তোমরা দুই বন্ধু বা বান্ধবীর কথা চিন্তা করো। তোমরা দুই বান্ধবী কোথায় গিয়েছো, বা দুই বন্ধু তোমরা হোক, বন্ধুরা তোমরা চলে গেছো জেন্টস পার্লারে, মেয়েরা তোমরা চলে গেছো হচ্ছে পার্লারে আর কি, মেয়েদের পার্লারে। সো মেয়েরা নর্মালি সাজুগুজু করে তোমার হচ্ছে বিভিন্ন অনুষ্ঠানের ক্ষেত্রে। সো সেখানে তারা নর্মালি হেয়ার স্টাইল করে, ছেলেরাও হেয়ার স্টাইল করে। তো হেয়ার স্টাইল করার ক্ষেত্রে দেখা যায় যে একই ধরনের ব্যক্তি দুইজনেরই মাথার একই ধরনের স্টাইলের হেয়ার স্টাইল করে দিচ্ছে, বাট একটু হলেও কিন্তু তাদের মাঝে কি আছে? আমাদের তফাৎ লক্ষ্য করা যায়। যদিও কাজটা একই ডিজাইনের, একই লোক দ্বারাই করা হচ্ছে, কিন্তু আমাদের তার মধ্যে কিন্তু একটা বৈসাদৃশ্য বা তারতম্য আমরা কি পাই? দেখতে পাই। এই বৈশিষ্ট্যটা হচ্ছে আমরা সেবার ক্ষেত্রে নিয়ে আসতে পারি, যে সেবা একজন মানুষই দিচ্ছে, একই জায়গায় দিচ্ছে। তুমি আজকে যে কাজটা করছো একই ব্যক্তি হয়ে, পরের দিন তুমি ওই কাজটা ওই ব্যক্তি হয়েই তুমি করবা, বাট তোমার কাজটা আগের দিনে আর পরের দিনের কাজটার মধ্যে কিছু হলেও ডিফারেন্স থাকবে। এটা হচ্ছে আমাদের একটা বা এটাকে আমরা বলি যে বৈসাদৃশ্য বা পরিবর্তনশীলতা। সেটা সেবার ক্ষেত্রেও হয়, যে সেবার পরিবর্তনশীলতা বা বৈসাদৃশ্য বলতে সেবার মানের যে ভিন্নতা, সেই মানের ভিন্নতাকে আমরা বলছি তোমার হচ্ছে বৈসাদৃশ্যতা। এরপরে পচনশীলতা আসে বা নশ্বরতা বা বিনাশশীলতা। সেবার পচনশীলতা বা নশ্বরতা বা বিনাশশীলতা বলতে বোঝায় তা হলো যে সেবা ক্ষণস্থায়ী, সেবাকে পরবর্তীতে বিক্রি করার জন্য সংগ্রহ করা সম্ভব হয় না। আচ্ছা, এই বিষয়টা একটু উদাহরণের মাধ্যমে আমরা বুঝে আসি। যেমন ধরো তুমি কি করবা, কক্সবাজার যাবা, ঢাকা থেকে কক্সবাজার তুমি বিমান রুটে চলে যাবে, আকাশপথে চলে যাবা। এখন তোমার হচ্ছে বিমানের সময়, যাত্রার সময় ধরো 10টা, রাত 10টা, বাট তুমি চলে গেছো রাত 10টা 10 মিনিটে, ততক্ষণে বিমানটা এখানে উড্ডয়ন করা শেষ। সো তোমার জন্য যে তুমি সেবাটা ক্রয় করেছিলে, তুমি চাইলে কিন্তু সেটা ফেরত পাবা না। এটা তোমার জন্য পচনশীল একটা সেবা হিসেবে পরিণত হবে। তো এগুলো, এই 4টি হচ্ছে মূলত একটা সেবার বৈশিষ্ট্য। কি কি? একটা হচ্ছে অদৃশ্যমানতা, অস্পর্শনীয়তা। কেন বলছি? কারণ একে আমরা সেবাকে আমরা ছুঁতে পারি না, চেহারাকে দেখতে পারি না, আকার আকৃতি নেই, ওজন নেই, স্বাদ নিতে পারি না, জাস্ট অনুভব করতে পারি। তারপরে হচ্ছে আমরা বললাম যে এখানে অবিচ্ছিন্নতা বা সেবা এবং সেবা গ্রহীতার মধ্যে একটা অবিচ্ছিন্ন সম্পর্ক আছে, যেটা কখনো আমরা কি করতে পারি না? আলাদা করতে পারি না। এরপর হচ্ছে পরিবর্তনশীলতা বা বৈসাদৃশ্যতা, সেবার মানের পরিবর্তনকে বোঝানো, যেটা আমরা একটু আগে উদাহরণ দিয়ে বোঝালাম জেন্টস পার্লার বা হচ্ছে মেয়েদের পার্লারের ক্ষেত্রে। তারপর হচ্ছে সেবার ক্ষেত্রে
পচনশীলতা, যেটা আমরা এখনই মাত্র কি করলাম, যে বিমান সেবার মাধ্যমে উদাহরণ দিয়ে বললাম। তো আশা করছি সেবার বৈশিষ্ট্য সম্পর্কে তোমাদের কোনো সমস্যা নাই। এই 4টির বাইরে কোনো সেবার বৈশিষ্ট্য হয় না, হতেও পারে না, ঠিক আছে। তো সেবার বৈশিষ্ট্য নর্মালি কয়টি? 4টি কি এবং তার বিশ্লেষণ এবং আলোচনাগুলো কি হতে পারে, তার উদাহরণগুলো কি হতে পারে, সেটা তোমরা মনে রাখবে। এবার আসি সেবার প্রকারভেদ। সেবাকে নর্মালি দুটি দিক থেকে আমরা চিন্তা করি, এটা প্রকারভেদ না দৃষ্টিকোণ বলতে পারি। তো সেবার দৃষ্টিকোণ হচ্ছে দুটো, একটা হচ্ছে আমার মুনাফা অর্জনকারী প্রতিষ্ঠানের সেবা, একটা হচ্ছে আমার অব্যবসায়ী প্রতিষ্ঠানের সেবা। তাহলে অব্যবসায়ী প্রতিষ্ঠান মূলত কী করার জন্য সেবা দেয়? এটাকে আমরা নর্মালি সেবাদানকারী প্রতিষ্ঠান বলতে পারি। কেন? কারণ তারা হচ্ছে জনগণের কল্যাণের উদ্দেশ্যে সেবাটা দিয়ে থাকে। আর মুনাফা অর্জনকারী প্রতিষ্ঠানটা কি? তারা মুনাফা অর্জনের জন্য কি করে থাকে? কাজটা করে থাকে, মুনাফা অর্জন। তাদের মূল লক্ষ্য থাকে মুনাফা অর্জন করা। আর এখানে অব্যবসায়ী প্রতিষ্ঠানের মূল লক্ষ্য থাকে সেবাদান মানে জনকল্যাণ করা। সো আমরা নর্মালি চিন্তা করব যে সেবার প্রকারভেদ বা দৃষ্টিকোণ দুটা, একটা হচ্ছে মুনাফা অর্জনকারী প্রতিষ্ঠানের সেবা, আর একটা হচ্ছে আমাদের অব্যবসায়ী প্রতিষ্ঠানের সেবা। সো চলো এই মুনাফা অর্জনকারী প্রতিষ্ঠানের সেবাগুলো কী কী হতে পারে এবং অব্যবসায়ী প্রতিষ্ঠানের সেবাগুলো কী কী হতে পারে আমরা একটু দেখে আসি। প্রথমত মুনাফা অর্জনকারী প্রতিষ্ঠানের সেবা ফার্স্ট অফ অল হতে পারে আবাসন, গৃহস্থালির কাজ, বিনোদন ও আপ্যায়ন, চিকিৎসা ও অন্যান্য স্বাস্থ্য সেবা, ব্যক্তিগত পরিচর্যা, প্রাইভেট শিক্ষা নট সরকারি, ব্যবসায় অন্যান্য পেশাদারী সেবা, ইন্স্যুরেন্স, ব্যাংকিং, অন্যান্য আর্থিক সেবা, পরিবহন, যোগাযোগ। সবগুলোর মাধ্যমে তুমি কি করবা? মুনাফা অর্জন করবা, ঠিক আছে। তোমার এখানে সবগুলোর মূল লক্ষ্যই থাকে মুনাফা অর্জন করা। যেমন আবাসন ভাড়া দিয়ে তুমি কী করতে পারো? প্রফিট আর্ন করতে পারো। গৃহস্থলের কাজ মাধ্যমে তুমি কী করতে পারো? প্রফিট আর্ন করতে পারো। বিনোদন আপ্যায়ন দিয়ে তুমি প্রফিট আর্ন করতে পারো। চিকিৎসা দিয়ে, প্রাইভেট শিক্ষা দিয়ে, ব্যবসা অন্য পেশাদের সেবা দিয়ে, ইন্স্যুরেন্স ব্যাংকিং অন্য আর্থিক সেবা দিয়ে, পরিবহন সেবা দিয়ে, যোগাযোগ সেবা দিয়ে তুমি কী করতে পারো? মুনাফা অর্জন করতে পারো। সো আলটিমেটলি এগুলো হচ্ছে আমার মুনাফা অর্জনকারী প্রতিষ্ঠানের সেবা। এবার আমরা দেখব অব্যবসায়ী প্রতিষ্ঠানের সেবা বা অমুনাফাভোগী প্রতিষ্ঠানের সেবাটা কি হতে পারে। সেটা হতে পারে আমার শিক্ষাগত সেবা, অবশ্যই সেটা কি হবে? সরকারি হবে। যদি বেসরকারিকে আমরা বলছি মুনাফা অর্জনকারী, এটা হচ্ছে সরকারি। সাংস্কৃতিক, ধর্মীয়, দাতব্য এবং মানব সেবা, সামাজিক, তারপর হচ্ছে স্বাস্থ্যসেবা, পেশাগত, ব্যবসা এবং রাজনৈতিক। তো এগুলো হচ্ছে আমার কার মধ্যে যাবে? এগুলো হচ্ছে আমার অব্যবসায়ী প্রতিষ্ঠানের সেবার মধ্যে যাবে। তো আমরা নর্মালি জাস্ট মনে রাখবো সেবার প্রকারের দুটা, একটা হচ্ছে মুনাফা অর্জনকারী প্রতিষ্ঠানের সেবার দিক থেকে, একটা হচ্ছে অমুনাফাভোগী বা অব্যবসায়ী। তো এটার মাঝে কী কী হতে পারে সেগুলো দেখলাম আমরা এখানে, এবং এরপরে আমরা দেখলাম যে অব্যবসায়ী প্রতিষ্ঠানের সেবার মাঝে কী কী হতে পারে। এগুলো জাস্ট এগুলো মাথায় রাখবা, এমসিকিউর জন্য কাজে লাগবে, এখান থেকে সিকিউ কোনো আসার চান্স নেই। আচ্ছা, এবার আসি আমরা সেবা খাতে প্রবৃদ্ধি পর্যায়। তো সেবা খাত তো আসলে আমরা জানি খাত আমাদের ক্ষেত্রে 3 প্রকার বলা যায়, শিল্প খাত, সেবা খাত, কৃষি খাত। সো আমরা জানি যে বাংলাদেশ যেহেতু কৃষি প্রধান দেশ, সো এই দেশে কৃষি নির্ভরতাই সব থেকে বেশি। তবে কৃষির পরিবর্তে বর্তমানে নির্ভরতা বাড়ছে সেবার খাতে, ঠিক আছে। তো সেবার খাতে প্রবৃদ্ধিগুলো কী কী? যেমন শিক্ষা খাতে তুমি যে শিক্ষা অর্জন করছো, জ্ঞান অর্জন করছো, এটা তোমার জন্য একটা সেবা। সো এই খাতে তোমার কি আছে? সেবা আছে। তারপরে তুমি স্বাস্থ্য, তুমি হচ্ছে কি অসুস্থ, তুমি ডক্টরের কাছে যাচ্ছ, তার কাছে কী নিচ্ছ? তুমি চিকিৎসা নিচ্ছ। সো এটাও তোমার জন্য একটা সেবা হিসেবে পরিগণিত হচ্ছে। টেলিযোগাযোগ খাত, কারোর সাথে যোগাযোগ করার দরকার, সো তুমি তার জন্য একটা ফোন ইউজ করছো, এটা তোমার জন্য একটা সেবা। তারপর তুমি পর্যটন খাত, তোমার বড় লাগছে, ঘুরতে যাবা, ঠিক আছে। সো এই যে ঘুরতে যাচ্ছ, এর জন্য বিভিন্ন স্পট আছে, এটা তোমাকে একটা সেবা দিচ্ছে। তারপর বিনোদন খাত, এই একই কথা, ঘোরার যে কথা, বিনোদন একই কথা। ব্যাংকিং খাত, অর্থ আদান প্রদানের ক্ষেত্রে তোমার অনেক জটিল দেখা দিচ্ছে, তার জন্য তোমাকে সেবা দিচ্ছে ব্যাংকিং খাত। তোমার যাতায়াতের জন্য সেবা দিচ্ছে পরিবহন খাত, তোমাকে হচ্ছে এই সব কিছু বিদ্যুৎ খাত, অর্থাৎ তোমার হচ্ছে সামগ্রিক কাজ পরিচালনা করার জন্য যে উৎসটা দরকার শক্তি, সেটা তোমাকে বিদ্যুৎ খাত থেকে তুমি পেয়ে যাচ্ছ। সো বিশেষ করে দেখো এখানে সেবা খাতে প্রবৃদ্ধি পর্যায়গুলো কোন কোন খাতে আমরা দেখতে পারি। আমরা শিক্ষা খাতে দেখতে পারি, স্বাস্থ্য খাতে দেখতে পারি, আমরা টেলিযোগাযোগ খাতে দেখতে পারি, পর্যটন খাতে দেখতে পারি, আমরা চাইলে বিনোদন খাতে দেখতে পারি, ব্যাংকিং খাত, পরিবহন খাত এবং বিদ্যুৎ খাতও আমরা দেখতে পারি। সো এই খাতগুলো কী কী তুমি বুঝো বা কী কী তুমি সেবা পাও, সেগুলো তুমি কী করবা? জাস্ট তোমার মতো করে ব্যাখ্যা করে দিবা, যদি তোমার সেবা খাতে প্রবৃদ্ধি পর্যায় সম্পর্কে আলোচনা করতে বলে। আচ্ছা, আমরা এখানে 8টা দিয়েছি জন্য যে 8টাই এমন না, এর বাইরে অনেক থাকতে পারে, ঠিক আছে। সো তোমরা সেগুলো দিয়ে দিবা। এবার আসি উৎপাদন ব্যবস্থাপনার গুরুত্ব, আওতা বা পরিধি। সো গুরুত্ব, আওতা বা পরিধি বলতে বোঝানো হয় যার কথা বলবে ঠিক তার সাথে যেগুলো যায়। যেমন উৎপাদনের সাথে কি যায়?
উৎপাদন পরিকল্পনা তৈরি। তোমাকে অবশ্যই উৎপাদন করতে হলে তার আগে একটা পরিকল্পনা তৈরি করতে হবে। তারপর পণ্যের ডিজাইনটা কীরকম হবে, নকশাটা কীরকম হবে, কারণ এই পণ্যের নকশা বা ডিজাইনের উপর তোমার ক্রেতাদের আকর্ষণটা নির্ভর করে। সো সেটা তোমাকে কী করতে হবে, নির্ধারণ করতে হবে। তারপরে তোমাকে উপযুক্ত কাঁচামাল, কারণ উপযুক্ত কাঁচামাল অবশ্যই তোমাকে ক্রয় করতে হবে, মানসম্মত পণ্য উৎপাদন করতে। আমরা একটা লাইন জানি যে উত্তম ক্রয় বিক্রয়ের অর্ধেক। তোমার ক্রয়টা যদি উত্তম হয়, তোমার অলরেডি সেটা বিক্রয় অর্ধেক হয়ে গেছে, কারণ উত্তম ক্রয় মানে কাঁচামালটা অনেক উত্তম। তো উত্তম কাঁচামাল দিয়ে তুমি যে পণ্য উৎপাদন করো না কেন, অবশ্যই সেটা উৎপাদনটা ভালো হবে, গুণগত মানসম্পন্ন হবে, এবং সেটা অবশ্যই ক্রেতারা কী করবে, গ্রহণ করবে। ঠিক আছে। তারপর হচ্ছে যন্ত্রপাতির যথাযথ ব্যবহার। সো যন্ত্রপাতি অবশ্যই যথাযথ ব্যবহার করতে হবে যদি তুমি কী করতে চাও, খুব সুন্দর মানসম্মত গুণগত পণ্য উৎপাদন করতে চাও। তারপরে গবেষণা করতে হবে, কোনো সমস্যা দেখা দিলে কেন হলো, এর সমাধান কি, বা অন্যান্য প্রতিষ্ঠানে এই সমাধানটা কীভাবে, সমস্যাটা কীভাবে সমাধান করেছে, এগুলো গবেষণা করে আমাকে বের করতে হবে। তার জন্য একটা ব্যয় আছে। উৎপাদন লজিস্টিক্স। উৎপাদন লজিস্টিক্স বলতে উৎপাদনের সাথে যা যা যায় আর কি, সেগুলো হচ্ছে আমাদের উৎপাদনের লজিস্টিক্স হিসেবে কাজ করে। তো এখানে দেখো, তাহলে উৎপাদন ব্যবস্থাপনার আওতা বা গুরুত্ব হচ্ছে কী কী বিষয়, উৎপাদন পরিকল্পনা তৈরি, পণ্যের নকশা বা ডিজাইন, তারপর হচ্ছে তোমার উপযুক্ত কাঁচামাল ক্রয়, যন্ত্রপাতি যথাযথ ব্যবহার, গবেষণা এবং উৎপাদন লজিস্টিক্স। সো এগুলো হচ্ছে আমাদের, এগুলোকে বলা হয় আওতা, এগুলোকে বলা হয় পরিধি, এগুলো হচ্ছে তার গুরুত্ব। আশা করি বোঝাতে পেরেছি। এবার আসো আমরা যেটা দেখবো সেটা হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা কার্যাবলী। ওকে, উৎপাদন ব্যবস্থাপনা কার্যাবলীকে আমরা নর্মালি 3টি ভাগে বিভক্ত করি। কয়টি ভাগে? 3টি ভাগে। একটি হচ্ছে উৎপাদন পূর্ব কার্যাবলী, সেকেন্ড হচ্ছে উৎপাদন কালীন বা উৎপাদন সময় কার্যাবলী, একটা হচ্ছে আনুষঙ্গিক কার্যাবলী। আচ্ছা, উৎপাদন পূর্ব কার্যাবলী কী কী? উৎপাদনের পূর্বে যে কাজগুলো করা হয় আর কি, একটা হচ্ছে উৎপাদন পরিকল্পনা করতে হয়, কার্য সমীক্ষা করতে হয়, উৎপাদন পদ্ধতি সমীক্ষা করতে হয়, পণ্য যন্ত্রপাতি নকশায়ন করতে হয়। দেন উৎপাদনকালীন কার্যাবলী, উৎপাদন নিয়ন্ত্রণ করতে হয়, মজুত নিয়ন্ত্রণ করতে হয়, মান নিয়ন্ত্রণ করতে হয়, গবেষণা করতে হয়। আনুষঙ্গিক কার্যাবলীগুলো হচ্ছে উৎপাদন বাজেট তৈরি করতে হয়, যন্ত্রপাতি বিন্যাস করতে হয়, সংগ্রহ করা, এবং হচ্ছে তোমার কর্মীদের মনোবলটা উন্নয়ন করতে হয়। তো চলো এবার আমরা এর বিস্তারিত আলোচনা দেখে আসি। প্রথমে আমরা কথা বলবো উৎপাদন পূর্ব কার্যাবলী নিয়ে। বললেন উৎপাদন পূর্ব কার্যাবলী, এর প্রথম যে আমার ধাপটা ছিল সেটা হচ্ছে উৎপাদন পরিকল্পনা তৈরি। উৎপাদন পরিকল্পনা তৈরি বলতে কী বোঝানো হয়? প্রয়োজনীয় পণ্য উৎপাদন করার জন্য উৎপাদন পরিকল্পনা করা দরকার। কি উৎপাদন করতে হবে, কোথায় করতে হবে, কখন করব, কতজন দ্বারা করব, কতটুকু সময়ের মধ্যে করব, এই বা কী উপকরণ লাগবে তা আগে থেকে নির্ধারণ করা হচ্ছে আমাদের উৎপাদন পরিকল্পনা। তাহলে এটাকে আমরা কি বলছি? উৎপাদন পরিকল্পনা তৈরি বলছি। যেটা কার অন্তর্ভুক্ত? সেটা হচ্ছে উৎপাদন পূর্ব কার্যাবলীর অন্তর্ভুক্ত। দেন হচ্ছে কার্য সমীক্ষা। কার্য সমীক্ষা বলতে বোঝানো হয় উৎপাদন ব্যবস্থাপনার অন্যতম কাজ হচ্ছে আমাদের একটা কার্য সমীক্ষা, অর্থাৎ যন্ত্রপাতি, সরঞ্জাম, শ্রমিকদের বিষয়ে অনুধাবন করাকে আমরা বলছি কার্য সমীক্ষা। আমার কতটুকু যন্ত্রপাতি লাগবে, কী ধরনের যন্ত্রপাতি লাগবে, কতটুকু সরঞ্জাম লাগবে, কতটুকু শ্রমিক লাগবে, ইত্যাদি বিষয় আমাকে নির্ধারণ করতে হবে। সেটাকে আমরা বলছি কার্য সমীক্ষা, যেটা কার অন্তর্ভুক্ত? উৎপাদন পূর্ব কার্যাবলী অন্তর্ভুক্ত। কেননা কারণ উৎপাদন করার আগে আমাকে এইগুলো নিয়ে চিন্তা করতে হবে বা এগুলোকে আমার নির্ধারণ করে নিতে হবে। তাহলে প্রথম আমরা দেখলাম উৎপাদন পরিকল্পনা তৈরি, তারপরটা হচ্ছে আমাদের কার্য সমীক্ষা ডান। এবার আমরা 3 নম্বরটা দেখছি, সেটা হচ্ছে উৎপাদন পদ্ধতি কার্য সমীক্ষা। মানে উৎপাদন পদ্ধতি বলতে বোঝানো হয় যে আদর্শ মানে কাজ নির্ধারণের ব্যাপারে উৎপাদন পদ্ধতির সমীক্ষা প্রয়োজন। কেন? এখানে উৎপাদনের ক্ষেত্রে কাঁচামালের যে আনা নেওয়া, পরিবহন, পণ্যের ডিজাইন, সরলীকরণ, যন্ত্রপাতি বিন্যাস ইত্যাদি আমরা কি করে থাকি? উৎপাদন পদ্ধতি কার্য সমীক্ষার মধ্যে অন্তর্ভুক্ত করে থাকি। এজন্য আমাদের কি দরকার? উৎপাদন কার্য পদ্ধতি সমীক্ষা করার দরকার উৎপাদন পূর্বকালীন সময়। ঠিক আছে। এরপরে আসি তোমার হচ্ছে পণ্য ও যন্ত্রপাতির নকশা করা। তো পণ্য ও যন্ত্রপাতির নকশা বলতে বোঝানো হয় যে পণ্য উৎপাদন করা হবে, উৎপাদন ব্যবস্থাপনাকে তার নকশা করতে হয়। কেননা নকশা অনুযায়ী পণ্য তৈরি করা হয়, সেজন্য আমাদের নকশা করতে হয়। পণ্যের নির্ধারিত নকশা অনুযায়ী যন্ত্রের নকশা করতে হবে। এজন্যই পণ্য যন্ত্রপাতি নকশার উপর প্রতিষ্ঠানের সাফল্য অনেকাংশে নির্ভর করে। এখন কথা হচ্ছে নকশা কীভাবে প্রতিষ্ঠানের সাফল্যতা আনে। ঠিক আছে, দেখো একটা নকশার কথা যদি বলি, একটা পণ্যের আকর্ষণীয় জায়গায় হচ্ছে পণ্যের নকশা বা পণ্যের ডিজাইন। ঠিক আছে, বা মৌলিকীকরণ। সো এইখানে তোমার বিশেষ করে চিপস কোম্পানির কথা যদি বলি, সো তাদের আকর্ষণটা, তাদের মূল টার্গেট থাকে হচ্ছে বাচ্চাদের আকর্ষণ করে। তার জন্য তারা দেখো তাদের চিপসের প্যাকেটে বিভিন্ন ধরনের কার্টুন, অ্যানিমেশনের ছবি তারা অ্যাড করে, যেটা দেখে অনেক সহজে কী হয়, বাচ্চারা তোমার হচ্ছে আকৃষ্ট হয়। বিষয়টা এরকম না, তারা কিন্তু আকৃষ্ট হয়। এই হচ্ছে আমাদের
পণ্য ও যন্ত্রপাতি নকশা করা। তাহলে আমরা দেখলাম কি যে প্রথমে যে উৎপাদন পূর্ব যে কার্যাবলী ছিল সেটার মধ্যে প্রথম যে ধাপটা ছিল আমাদের সেটা হচ্ছে উৎপাদন পরিকল্পনা তৈরি, কার্য সমীক্ষা, দেন হচ্ছে উৎপাদন পদ্ধতি সমীক্ষা এবং হচ্ছে পণ্য যন্ত্রপাতি নকশা করা। এটা আমাদের ডান। এবার আমরা যেটা দেবো সেটা হচ্ছে দ্বিতীয় ধাপ ছিল উৎপাদনকালীন কার্যাবলী। উৎপাদনকালীন কার্যাবলীর মধ্যে প্রথমটা ছিল উৎপাদন নিয়ন্ত্রণ করতে হবে। কোনো শিল্প প্রতিষ্ঠানে নির্ধারিত প্রক্রিয়া নকশা অনুযায়ী উৎপাদন হচ্ছে কিনা তা যাচাই করা, না হলে কেন হচ্ছে না সেটা বের করা, এটা আসলে গবেষণার মধ্যে যাবে। সো উৎপাদন নিয়ন্ত্রণের মধ্যে আমাকে এটা চিন্তা করতে হবে যে কোনো শিল্প প্রতিষ্ঠানের নির্ধারিত প্রক্রিয়ার নকশা অনুযায়ী যে নকশাটা আমি আগে থেকে কী করেছি উৎপাদন পূর্ব সময়ে নির্ধারণ করেছি সেই অনুযায়ী কাজ হচ্ছে কিনা তা যাচাই করতে হবে। এবং উৎপাদন নিয়ন্ত্রণের মাধ্যমে গতিপথ, সূচীকরণ প্রভৃতি উৎপাদন নিয়ন্ত্রণের গুরুত্বপূর্ণ কাজ। তাহলে এখানে চিন্তা করতে হবে আমাকে যে উৎপাদন নিয়ন্ত্রণ কাজ হচ্ছে বলতে বোঝানো হয়েছে এরকম যে আমরা আগে যে নকশাটা নির্ধারণ করেছি সেই নকশা অনুযায়ী বর্তমানে কাজটা চলছে কিনা সেটা আমাকে যাচাই করতে হবে। এরপর হচ্ছে গতিপথ এবং সূচীকরণ। গতিপথ বলতে কোন পথে যাবে, কোন পথে নিয়ে যাবো, সূচিপথ আগে সূচিপথ অনুযায়ী কাজ হচ্ছে কিনা, এই উৎপাদন হচ্ছে এগুলো মানে এই যে কথাগুলো আছে এই দুটো কথা গতিপথ এবং হচ্ছে সূচীকরণ এগুলো হচ্ছে আমাদের উৎপাদন নিয়ন্ত্রণের গুরুত্বপূর্ণ কাজ। এগুলো ছাড়া কখনোই আমাদের উৎপাদন নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। কারণ আমি যদি গতিপথে না জানি, আমি যদি সূচিটাই না জানি তো আমি কীভাবে কী করবো? আগে আমাকে সূচিপথও জানতে হবে যে আমি কী কী প্ল্যান করেছিলাম, কোন কোন পথে আগাবো, কোন দিক থেকে যাব, বিকল্প পদ্ধতিগুলো কী, তারপরে না সেটা গতিপথ নির্ধারণ করবো যে একটা সমস্যা হলে আরেকটা বিকল্প পথ আমি সেখানে ইউজ করব। এই জন্য বলা হয় গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে গতিপথ বা সূচীকরণ। দেন হচ্ছে মজুত নিয়ন্ত্রণ। মজুত নিয়ন্ত্রণ বলতে কী বোঝানো হয়? কারখানা চালু গতিশীল রাখার জন্য প্রয়োজনীয় কাঁচামাল, যন্ত্রাংশ ও বিভিন্ন দ্রব্য মজুত রাখাকে বলা হয় মজুত নিয়ন্ত্রণ। এজন্য উৎপাদন ব্যবস্থাপনাকে পরিকল্পনা, নীতি নির্ধারণ ও সঠিক প্রক্রিয়া অনুসরণ করতে হয়। এইটা হচ্ছে আমাদের মজুত নিয়ন্ত্রণ। তৃতীয় নম্বর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে মান নিয়ন্ত্রণ। মান নিয়ন্ত্রণ বলতে কী বোঝানো হয়? পণ্যের মান নিয়ন্ত্রণ উৎপাদন ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ কাজ। নির্ধারিত মান অনুযায়ী পণ্য উৎপাদন হচ্ছে কিনা, মান ঠিক আছে কিনা, ঠিক না থাকলে তার প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা কী হতে পারে সেগুলোকে আমরা বলছি মান নিয়ন্ত্রণ। অর্থাৎ আমরা পণ্য যে উৎপাদন করছি তার তো আমরা একটা কাঙ্ক্ষিত মান রাখার চেষ্টা করব, কারণ মান ছাড়া কখনই পণ্যটি বাজারে কী করতে পারবে না, প্রতিযোগিতা টিকে থাকতে পারবে না, ক্রেতাদের আকর্ষণ করতে পারবে না। তো এই মানটা আদৌ ঠিক আছে কিনা আমাদের যে নির্ধারিত মান আছে সেটার সাথে নির্ধারণ করতে হবে, সেটা ঠিক আছে কিনা যাচাই করতে হবে, না থাকলে কেন ঠিক নেই তার সংশোধনের ব্যবস্থা করতে হবে, সেটা হচ্ছে আমাদের মান নিয়ন্ত্রণ। গবেষণা হচ্ছে বর্তমানে প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে হলে উৎপাদন ব্যবস্থাপনাকে গবেষণা চালিয়ে যেতে হবে, এতে প্রতিষ্ঠানের পণ্য উন্নয়ন হয় এবং প্রতিযোগিতা টিকে থাকতে পারে। কেন পারে? কারণ হচ্ছে বর্তমান তো আমরা জানি যে ব্যবসাটা হচ্ছে প্রতিযোগিতামূলক একটা বাজার, যেখানে অনেক ধরনের প্রতিযোগিতা করে তোমাকে টিকে থাকতে হবে। তো এই জায়গায় তোমার একই পণ্য উৎপাদন করে যে প্রতিযোগী প্রতিষ্ঠান তারা কী ধরনের সুবিধা দিচ্ছে, কী ধরনের মান পণ্যের মধ্যে দিচ্ছে, কতটুকু দামে দিচ্ছে, কীভাবে তারা পণ্যটি বাজারে সেল করছে, এগুলো যদি তুমি না জানো সো তোমার আলটিমেটলি কী হয়ে যাচ্ছে, পণ্যটা বাজারে বা প্রতিযোগিতামূলক বাজার টিকে থাকতে অনেক কঠিন হয়ে যাচ্ছে। তার জন্য তোমাকে অবশ্যই সম্পর্কে ধারণা রাখতে হবে, যেটা কার মধ্যে যায়, গবেষণার মধ্যে যাবে। এই বিষয়গুলো তোমাকে গবেষণা করে বের করতে হবে। তো এগুলো তোমার উৎপাদনকালীন কাজের মধ্যে যায়। তো এবারে আমরা দেখব আনুষঙ্গিক কার্যাবলী। আনুষঙ্গিক কার্যাবলীর মধ্যে প্রথম হচ্ছে উৎপাদন বাজেট তৈরি। উৎপাদন বাজেট তৈরি বলতে বোঝানো হয় যে এই যে আমি উৎপাদনটা করব তার জন্য অবশ্যই টাকা লাগবে, তাই না? তার জন্য কী করতে হবে? বাজেট নির্ধারণ করতে হবে। অর্থাৎ উৎপাদন বাজেট তৈরির ক্ষেত্রে উৎপাদন ব্যবস্থাপনাকে সক্রিয় ভূমিকায় থাকতে হয়, কেননা পর্যাপ্ত উৎপাদন বাজেট না থাকলে উৎপাদন কাজগুলো ব্যাহত হতে পারে। এজন্য তাকে সবসময় সক্রিয় থাকতে হয়, কারণ উৎপাদন বাজেট না থাকলে তুমি যে উৎপাদনের পরিকল্পনা করেছো কখনই সেটা তুমি সফল করতে পারবে না। এরপর হচ্ছে যন্ত্রপাতি বিন্যাস। যন্ত্রপাতি বিন্যাস মানে কি? সঠিকভাবে যন্ত্রপাতিগুলো কারখানার ভিতরে সুশৃঙ্খলভাবে সাজানোকে বোঝানো হয়। যেখানে যে যন্ত্রপাতি রাখা দরকার, যেটুকু স্থানে যেভাবে চালানো দরকার সেখানে সেভাবে রাখবা, সেভাবে চালাবা, এটা হচ্ছে আমার যন্ত্রপাতি বিন্যাস। এরপর হচ্ছে আমাদের থাকছে সংগ্রহ করা। কি সংগ্রহ করা? দেখো, সংগ্রহ বলতে বোঝানো হয় যে সংগ্রহ করা হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনার অন্যতম কাজ, কেননা কাঁচামাল, যন্ত্রপাতি এবং অন্যান্য উপকরণ সংগ্রহের উপর উৎপাদন অনেকাংশেই নির্ভর করে। তাই উৎপাদন ব্যবস্থাপনাকে এসব উপকরণ সংগ্রহ করার ব্যাপারে বিশেষ খেয়াল রাখতে হবে। এখানে সংগ্রহ করা বলতে তোমরা এই কাঁচামাল, যন্ত্রপাতি এবং অন্য উপকরণ সংগ্রহ করাকে আমরা মিন করেছি। এরপর আসছে 4 নম্বর কর্মীদের মনোবল উন্নয়ন। কর্মীদের বিভিন্নভাবে মনোবল উন্নয়ন করা যেতে পারে। কী কী হতে পারে? দেখো, উৎপাদন ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীদের মনোবল বাড়ানো। কারণ কর্মীদের যদি মনোবল তুমি বৃদ্ধি না করতে পারো তখনই তারা তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যাবে না, ঠিক আছে? তাদের মনোবল আগে উন্নয়ন করতে হবে, দেন তোমার মনোবল সে উন্নয়ন করবে। তাকে কি করা দরকার? উৎসাহমূলক মজুরি দেওয়া, কাজের ভিত্তিতে পুরস্কার ঘোষণা করা, সহযোগিতাপূর্ণ মনোভাবের মাধ্যমে কর্মীদের মনোবল উন্নয়ন করা, বা এমনটাও বলতে পারো যে যারা আমাদের এই প্রতিষ্ঠানে আমাদের এই কাঙ্ক্ষিত লক্ষ্য কী করতে পারবে,
পৌঁছানো দিতে পারবে তাদেরকে আমরা অতিরিক্ত বোনাস দিব, অধিবৃত্তি দেব, সেটাও তারা কি করতে পারো, তাদের একটা মনোবলের কারণ হতে পারে। সো এই বিষয়গুলো হচ্ছে আমাদের আনুষঙ্গিকের মধ্যে যায়। সো আশা করছি তোমরা এই সম্পর্কিত ধারণাগুলো ক্লিয়ার হয়েছে। এবার আসি আমরা আমাদের আলোচ্য বিষয় এবার দাঁড়াচ্ছে হচ্ছে ক্রেতা কেন্দ্রিকতা বা কাস্টমাইজেশন। সো ক্রেতা কেন্দ্রিকতা বা কাস্টমাইজেশন বলতে বোঝানো হয় তোমার প্রতিষ্ঠানের ক্রেতা যে ধরনের পণ্য চায়, যে ধরনের মানের পণ্য চায়, যে ধরনের সাইজের পণ্য চায়, যে ধরনের গুণগত সম্পন্ন পণ্য চায়, যে ধরনের স্টাইলের পণ্য চায়, ঠিক তাকে সেই ধরনের পণ্যটাই দেয়া। এটাই হচ্ছে আমাদের ক্রেতা কেন্দ্রিকতা বা কাস্টমাইজেশন। এখানে ক্রেতাদের পছন্দের প্রতি গুরুত্ব দেওয়া হয়, ক্রেতাদের আয়, রুচি, চাহিদা ইত্যাদিকে কী করা হয়, প্রতি লক্ষ্য রাখা হয়। প্রতিযোগিতা এখানে মোকাবেলা করা হয়। কেন? কারণ এখানে জানি যে ক্রেতার চাহিদা অনুযায়ী আমি দিতে পারি। সো প্রতিযোগিতা এখানে মোকাবেলা করে আমার জন্য কোনো ম্যাটার না, কারণ আমার ক্রেতা যে ধরনের পণ্য চাচ্ছে আমি তাকে সে ধরনের পণ্যটাই দিচ্ছি। তারপর উৎপাদন ক্ষেত্রে নমনীয়তা আনা দরকার। নমনীয়তা মানে যে কোনো পরিস্থিতিতে পরিবর্তন হওয়ার বা পরিবর্তিত রাখার সক্ষমতা, এটা হচ্ছে নমনীয়তা। সো একটা পণ্য ক্রেতা বলেছে যে আমাকে এই ধরনের এই ক্যাটাগরির পণ্য দাও, হঠাৎ করে সে তুমি উৎপাদন প্রায় করেছো, তারপরে তোমাকে বলতে হবে যে না, তোমার ক্রেতা বললো যে আমাকে আরেকটু চেঞ্জ করে দেন। সো তোমাকে সে চেঞ্জ করার নমনীয়তা তোমার ভিতরে রাখতে হবে। এই হচ্ছে মূলত ক্রেতা কেন্দ্রিকতা, যার মোট কথাই হচ্ছে ক্রেতার চাহিদা অনুযায়ী তুমি পণ্য সরবরাহকে করছো। ক্রেতা যে ধরনের মানের, যে ধরনের স্টাইলে, যে ধরনের ওয়েটের বা যে ধরনের আকার আকৃতির পণ্য চাচ্ছে, তাকে ঠিক সেই ধরনের আকার আকৃতির পণ্যটা তুমি কী করছো, প্রোভাইড করছো। এটা হচ্ছে আমার ক্রেতা কেন্দ্রিকতা বা কাস্টমাইজেশন। এবার আসি আমরা এতক্ষণ যে লেকচারটা পড়লাম সেই লেকচার সংশ্লিষ্ট একটি কি পড়বো আমরা, সৃজনশীল দেখব। সো আসো লেকচার সংশ্লিষ্ট সৃজনশীলের ক্ষেত্রে যদি চিন্তা করি, প্রথমত হচ্ছে আমরা বললাম যে মিস্টার মামুন কক্সবাজারের একজন শিক্ষিত বাসিন্দা। তিনি চাকরি না পেয়ে ব্যাংক থেকে ঋণ নিয়ে একটি আবাসিক হোটেল স্থাপনা করেন। হোটেল সেবার মান উন্নত হওয়ায় তার গ্রাহক সংখ্যা দিন দিন বাড়ছে। এতে তিনি আরও একটি হোটেল স্থাপনার উদ্যোগ নিলেন। আচ্ছা, এখানে গ নাম্বার আমরা বললাম যে উদ্দীপকে কোন ধরনের সেবা খাতের উল্লেখ করা হয়েছে। আচ্ছা, হোটেল তো অবশ্যই একটা সেবা খাতের মধ্যে যায়, এটা আমরা কে না জানি, ঠিক আছে, এটা জানলাম। বাট সেটা সেবা খাতের কোন ধরনের খাতের মধ্যে যাচ্ছে সেটা আমাকে জানতে চাওয়া হচ্ছে, তার বিস্তৃত আলোচনা আমাকে এখন করতে হবে। বলা হয়েছে, তুমি কি মনে করো যে মিস্টার মামুনের কাজটি বৈদেশিক মুদ্রা অর্জনে সহায়তা হবে? মিস্টার মামুন কি কাজ করেছে? সে করেছে যে তোমার হোটেল সেবার মান উন্নত হওয়ায় তার গ্রাহক সংখ্যা দিন দিন বাড়ছে। কেন? কারণ তিনি হচ্ছে তোমার এখানে সেবার মানের দিকে খেয়াল করেছে, যে সেবার মানটা সে উন্নত করেছে। সো আলটিমেটলি সেবার মান যদি তুমি উন্নত করো, সো অবশ্যই সেখানে তোমার কি অনেক বেশি পরিমাণ পর্যটক যাবে, চোখে থাকবে, তার ফলে তোমার মুদ্রা অর্জন হবে। সেটা দেশীয় দ্বারা হতে পারে, বিদেশিদের দ্বারাও হইতে পারে। সো এইটা তোমার কাছে কি ঠিক মনে হচ্ছে? এটা তার একটা মতামত আমার কাছে চাওয়া হয়েছে। সো আসো আমরা দেখি প্রথমত গ নাম্বার অ্যান্সার কী হতে পারে, ঘ নাম্বার অ্যান্সারটা কী হতে পারে, হ্যাঁ নাকি না। প্রথমত আমরা আবার একটু সৃজনশীলটা পড়বো যে মিস্টার মামুন কক্সবাজারের শিক্ষিত বাসিন্দা। তিনি চাকরি না পেয়ে ব্যাংক থেকে ঋণ নিয়ে একটি আবাসিক হোটেল স্থাপন করেন। হোটেল সেবার মান উন্নত হওয়ায় সে মানের দিক লক্ষ্য করেছে, মানতে তার গ্রাহক সংখ্যা দিন দিন বাড়ছে, তিনি এখানে আরও একটি হোটেল স্থাপনের উদ্যোগ নিলেন। প্রথমত প্রশ্ন ছিল সেবা খাতের কোন, সেবা খাতে কোনটার মধ্যে যায়? হ্যাঁ, তুমি ঠিক ধরেছ, এটা তাহলে সেবা খাতের আবাসনের মধ্যে যায়। আবাসন সেবা খাতের মধ্যে যায়। হোটেলে মানুষ থাকা মানে কি আমরা বুঝি আবাসন। সেবা খাতে অবশ্যই সেবা খাতের কোন খাত? সেবা খাতে অন্তর্ভুক্ত আবাসন, সে আবাসনের সাথে এটি যায়। তার মানে আমাকে কি করতে হবে, যে আবাসন সেবা খাতের কথা বলা হয়েছে এটা বলে আমাকে বাকিটা এখানে বিশ্লেষণ করে বোঝা দিতে হবে। এরপরে তুমি কি মনে করো যে মিস্টার মামুনের কাজটি বৈদেশিক মুদ্রার সহায়ক হবে? হ্যাঁ, অবশ্যই হবে, কেন হবে না? আমরা বলবো যে মামুনের কাজটি অবশ্যই বৈদেশিক মুদ্রা অর্জনে অবশ্যই সহায়ক হবে। কেন হবে? কারণ তার হোটেলের যে পরিবেশ, যে মান, সেটা অনেক উন্নত, যার ফলে বৈদেশিক যারা পর্যটন দেশে আসে তারা ওইখানে থাকবে, সন্তুষ্টি অর্জন করবে এবং তারা কি অন্যদেরকে ইনফ্লুয়েন্স করে ওইখানে থাকার পরামর্শ দিতে পারে। সো ফলে তার গ্রাহক সংখ্যা দিন দিন বাড়বে। সেখান থেকে যত গ্রাহক সংখ্যা বাড়বে তত পরিমাণ আয় হবে, যত আয় হবে তত বৈদেশিক মুদ্রা অর্জন হবে আমাদের। সো অবশ্যই তার সিদ্ধান্তটা কী ছিল আমাদের, বা সিদ্ধান্তের ক্ষেত্রে আমরা যেটা জানতে চাওয়া হয়েছে যে তোমার মুদ্রার্জন সহায়ক হবে কিনা, আমরা বলবো যে মুদ্রার্জন অবশ্যই সহায়ক হবে। তো এই ছিল আমাদের সৃজনশীল এবং তার প্রশ্নের সমাধান। তো এবার আসো তোমরা বাসায় একটি সমাধান বা সমস্যা বা সৃজনশীল যেটাই বলি না কেন এটার সমাধান করার চেষ্টা করবে। যেমন কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে হাসান স্পার্ক নামক মশার কল উৎপাদনকারী একটি প্রতিষ্ঠান উৎপাদন ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। উৎপাদনের পরিমাণ কাঙ্ক্ষিত পর্যায়ে রাখতে তিনি জরিপ, বিক্রয়কর্মীর মতামত ও পরিসংখ্যানিক পদ্ধতি ব্যবহার করে থাকেন। হঠাৎ পণ্যটির বিক্রি কমে যাওয়ায় কারণ অনুসারে দেখা যায় গ্রাহকরা অভিযোগ করেছেন পণ্যটি আর আগের মতো কার্যকরী না, মানে আগের মতো কাজ করছে না।
যে গুণগুলো থাকা দরকার সেই গুণগুলো আগের মধ্যে তারা পাচ্ছে না। তাই জনাব হাসান কয়লা উৎপাদনের ক্ষেত্রে ত্রুটি বিচ্যুতি নির্ণয়পূর্বক সংশোধনমূলক ব্যবস্থা নেন। এবং গ নম্বর প্রশ্ন হচ্ছে, আমরা জানতে চেয়েছি তোমার কাছ থেকে যে উৎপাদন ব্যবস্থাপক হিসেবে জনাব হাসান কোন কাজটি করেছেন। উৎপাদন ব্যবস্থাপক হিসেবে জনাব হাসান কোন কাজটি করেছে আইডেন্টিফাই করবা এবং নিজে ব্যাখ্যা করে সেটা খাতায় লেখার চেষ্টা করবা। ঘ নম্বরে বলা হয়েছে যে উদ্দীপকে গ্রাহকের অভিযোগ নিরসনের লক্ষ্যে পদক্ষেপটির সাথে উৎপাদন ব্যবস্থাপন কোন কাজের মিল আছে। সো উৎপাদন ব্যবস্থাপনা যে কার্যাবলী আছে সেই কার্যাবলীর মধ্যে কোন কাজের সাথে মিল যায় সেটা তুমি এখানে উল্লেখ করে তার যৌক্তিকতা বিশ্লেষণ করবা যে কেন মিল যায়, কেন তোমার মনে হচ্ছে এই কাজের সাথে মিলে যাচ্ছে। সো এটা তুমি বাসায় বসে বিশ্লেষণ করে নোট ডাউন করবা। সো এটা তোমার হচ্ছে বাসার কাজ বা হোমওয়ার্ক, ঠিক আছে। সো এটা অবশ্যই করবে। তাহলে এখানে আমাদের অধ্যায়ের মূল পয়েন্টগুলো যেটাগুলো বললাম আমরা, এটা হচ্ছে পণ্য শ্রেণী বিভাগ, শিল্পপণ্য, ভোগ্যপণ্য আর হচ্ছে পণ্যের কার্যকারিতা। এই 3টে পয়েন্ট থেকে মূলত এই অধ্যায় থেকে প্রশ্ন করা হয়, এর বাইরে কোনো প্রশ্ন এখান থেকে হয় না। সো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস এই পর্যন্ত ছিল। হোপ তোমরা এনজয় করেছো। সো ইনশাআল্লাহ পরবর্তী কোনো লেকচারে তোমাদের সামনে আবার হাজির হব। সে পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো এবং আমাদের সাথে থাকো। খোদা হাফেজ।